আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? কেমন আছেন ভাইয়া? ভালো আছেন? আসসালামু আলাইকুম। ভাইয়া আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। এখন ক্লিন। এখন জি স্যার। একদম ক্লিন। ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু জয়েন করুন। আসসালামু আলাইকুম স্যার। আল্লাহ সবারটা একটু জয়েন হোক। তো আজকে হচ্ছে গিয়ে আমাদের এসিডিসি অর্থাৎ অ্যাবজর্পশন কস্টিং এন্ড ডিরেক্ট কস্টিং এর সেকেন্ড ক্লাস। প্রথম ক্লাসে আমরা আমাদের যে লেকচার ফরম্যাট, অঙ্ক করার ফরম্যাট গুলো দেখাইছিলাম। সাধারণত এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে তিনটা ফরম্যাট জানতে হয়, যেগুলো গত ক্লাসে ডিটেলস বুঝাইছিলাম। যে অঙ্কগুলোর মধ্যে জেনারেলি তিনটা রিকোয়ারমেন্ট থাকে। তোমাদের সাথে মেবি কালকেও আমার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ক্লাস আছে, তাই না? হ্যাঁ, আমাদের ক্লাস আছে কালকে কালকে দুই 3:30টায়। ডিপার্টমেন্টের সাথে আছে, সবার সাথেই আছে। একটার সাথে 3:30, আরেকটার সাথে 8:30টায়। তো আজকে হচ্ছে আমাদের লেকচার 6 এর ক্লাস, আর কালকে হবে যে আমাদের লেকচার 7। আচ্ছা, আর শুধু একটা ক্লাস থাকবে, দেখি কিছু করা যায় কিনা। মাইক্রোফোন এটা কার ডিস্টার্ব করতেছে? সবাই মিউট রাখো। তো দেখো, আজকে হচ্ছে আমাদের লেকচার 6 এর ক্লাস। দুই ডিপার্টমেন্টেই লেকচার 6 এর ক্লাস। লেকচার 6 আমাদের অ্যাবজর্পশন কস্টিং এন্ড ডিরেক্ট কস্টিং এর আজকে আমরা ম্যাথ শুরু করব। তো ম্যাথ শুরু করার আগে আমি গত ক্লাসে আমাদের যে ফরম্যাটটা আমি বুঝাই দিছিলাম, ওই ফরম্যাটটা 2 মিনিট একটু রিভিউ করব, কারণ আমার ম্যাথের জন্য ফরম্যাটটা লাগবে। ঠিক আছে, ম্যাথের জন্য আমার ফরম্যাটটা লাগবে, সেজন্য আমি 2 মিনিট রিভিউ করব। কালকে ইন্টারনেটের প্রবলেমের কারণে করতে পারিনি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের সাথে। তো যাই হোক, আমি রিভিউ করে তারপরে অঙ্কে চলে যাব। তোমরা জাস্ট একটু আমার সাথে মানে পার্টিসিপেট করবা। আমি কোনো কিছু জিজ্ঞেস করলে আনসার দেব। আচ্ছা, এটা তো আমাদের মেইন লেকচার শিটে চলে আসছে আমি। ওকে, আমাদের প্রশ্নের রিকোয়ারমেন্টে দেওয়া থাকে যে অ্যাবজর্পশন কস্টিং বেসিসে ইনকাম স্টেটমেন্ট করো। প্রশ্নের রিকোয়ারমেন্টে বলা থাকতে পারে। তো আমি বলছিলাম অ্যাবজর্পশন কস্টিং এর অপর নাম হচ্ছে ফুল কস্টিং বা টোটাল কস্টিং। যেহেতু ইনকাম স্টেটমেন্ট সবসময় সেলস দিয়ে শুরু করতে হয়, আমরা সেলস লিখবো, সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিব। কস্ট অফ গুডস সোল্ড এর আইটেম হচ্ছে তিনটি: ওপেনিং এর সাথে প্রোডাকশন যোগ, ক্লোজিং বিয়োগ। আচ্ছা, প্রশ্নে এগুলো ইউনিট আকারে দেয়া থাকবে। আমাদের কাজ হচ্ছে এই ইউনিটগুলোকে একটা রেট দিয়ে গুণ করে টাকায় রূপান্তর করব। কোন রেট দিয়ে গুণ করব সেটা আমরা ওয়ার্কিং ওয়ানে করব। ওয়ার্কিং ওয়ানে আমরা দেখাইছিলাম যে প্রোডাক্ট কস্ট পার ইউনিট কিভাবে নির্ণয় করা হয়, একবার ডিরেক্ট কস্টিং এ আরেকবার অ্যাবজর্পশন কস্টিং এ। ওয়ার্কিং ওয়ানে আমরা একটা এসি রেট পাবো, এসি মিন্স অ্যাবজর্পশন কস্টিং, আর একটা ডিসি রেট পাবো, ডিসি মিন্স ডিরেক্ট কস্টিং। হ্যাঁ, তো যখন আমি অ্যাবজর্পশন কস্টিং এর অঙ্ক করব, যখন আমি অ্যাবজর্পশন কস্টিং ইনকাম স্টেটমেন্ট করব,
তখন আমি এসি রেট দিয়ে ইউনিটগুলোকে গুণ করব, ওপেনিং প্রোডাকশন ক্লোজিং কে। আর যখন আমি ডিরেক্ট কস্টিং ইনকাম স্টেটমেন্ট করব তখন আমি ডিসি রেট দিয়ে গুণ করব। তাহলে এসি রেট আর ডিসি রেট এগুলো আমি পাবো কোথায়? এগুলো আমি ওয়ার্কিং ওয়ানে পাবো। ওয়ার্কিং ওয়ান কিভাবে করতে হয় সেটা আমি শেষের দিকে দেখাবো, এখানে লেখা আছে, গত ক্লাসেও দেখাছিলাম। এরপর আসো, প্রশ্নে যদি আনফেভারেবল ভেরিয়েন্স দেওয়া থাকে তাহলে যোগ করব, আর ফেভারেবল ভেরিয়েন্স দেওয়া থাকলে বিয়োগ করব। প্রশ্নে আনফেভারেবল ভেরিয়েন্স থাকলে যোগ, ফেভারেবল ভেরিয়েন্স থাকলে বিয়োগ, এগুলো প্রশ্নে ডাইরেক্ট দিয়ে দেয়। তারপরেও আমি গত ক্লাসে একটু ডিটেলস বুঝাইছিলাম যে ভেরিয়েন্স কি, ভেরিয়েন্স কখন ফেভারেবল হয়, ভেরিয়েন্স কখন আনফেভারেবল হয়। হ্যাঁ, আমি বলছিলাম ভেরিয়েন্স হচ্ছে বাজেটেড কস্ট আর অ্যাকচুয়াল কস্টের মধ্যে যে পার্থক্য বা ব্যবধান সেটাকে বলা হয় ভেরিয়েন্স। তো ভেরিয়েন্স ফেভারেবল হয় কখন আর ভেরিয়েন্স আনফেভারেবল হয় কখন? ফেভারেবল মানে প্রতিষ্ঠানের জন্য ভালো, আনফেভারেবল মানে প্রতিষ্ঠানের প্রতিকূলে, ভালো নয়। ঠিক আছে? তো একটা ভেরিয়েন্স কখন প্রতিষ্ঠানের জন্য ভালো হয়? যখন মনে করো আমি কোনো একটা পণ্য উৎপাদন করার জন্য 10 টাকা বাজেট করছি, যদি উৎপাদন করে দেখি যে আমার খরচ হচ্ছে 9 টাকা, অর্থাৎ আমার বাজেটের তুলনায় যদি প্রকৃত খরচটা কম হয়, সেটা প্রতিষ্ঠানের জন্য ভালো, তখন সেটাকে ফেভারেবল ভেরিয়েন্স বলে। আর যদি এরকম হয় যে আমি বাজেট করছি 10 টাকা কিন্তু খরচ হয়ে গেল 12 টাকা, তাহলে বাজেটের তুলনায় যদি খরচ বেশি হয় তখন সেটাকে বলা হয় আনফেভারেবল ভেরিয়েন্স। ঠিক আছে? তো এগুলো তোমাকে ডিটেলস জানতে হবে না, কেননা ফেভারেবল ভেরিয়েন্স আনফেভারেবল ভেরিয়েন্স প্রশ্নে সরাসরি দেওয়া থাকে। আনফেভারেবল হলে যোগ করব আর ফেভারেবল হলে বিয়োগ করে দিব। এরপর আসো, আন্ডার অ্যাপ্লাইড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড আর ওভার অ্যাপ্লাইড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড যোগ বিয়োগ করতে হয়। আন্ডার অ্যাপ্লাইড হলে যোগ করব আর ওভার অ্যাপ্লাইড হলে বিয়োগ করব। ঠিক আছে? কখন কখন আন্ডার অ্যাপ্লাইড আর কখন ওভার অ্যাপ্লাইড? কার লাউড স্পিকার দেওয়া আছে? লাউড স্পিকার অফ করো। আন্ডার অ্যাপ্লাইড কখন হয় আর ওভার অ্যাপ্লাইড কখন হয়? আন্ডার অ্যাপ্লাইড আর ওভার অ্যাপ্লাইড প্রশ্নে সরাসরি দেওয়া থাকে না, প্রশ্ন পড়ে তোমাকে বুঝতে হবে যে এই অঙ্কে আন্ডার অ্যাপ্লাইড বা ওভার অ্যাপ্লাইড বলে কিছু একটা হবে। তাহলে প্রশ্ন পড়ে তুমি কিভাবে বুঝবা যে প্রশ্নে আন্ডার অ্যাপ্লাইড বা ওভার অ্যাপ্লাইড আছে? তো তোমাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্টে খেয়াল রাখতে হবে প্রশ্নে কি দুইটা প্রোডাকশন ইউনিট দেওয়া আছে কিনা। একটা হচ্ছে বাজেটেড প্রোডাকশন আর একটা হচ্ছে অ্যাকচুয়াল প্রোডাকশন। বাজেটেড প্রোডাকশন আর অ্যাকচুয়াল প্রোডাকশন এই দুইটা জিনিস যদি দেওয়া থাকে এবং তাদের মধ্যে যদি অসমান হয়, মানের মধ্যে যদি অসমান হয়, তখন আমরা বুঝবো যে এই অঙ্কে আন্ডার অ্যাপ্লাইড বা ওভার অ্যাপ্লাইড কিছু একটা আছে। ঠিক আছে? তাহলে আমি একটা এক্সাম্পল দিই। যেমন মনে করো কোনো একটা প্রশ্নে দেওয়া আছে যে বাজেটেড প্রোডাকশন 20,000 ইউনিট, আবার ওই প্রশ্নে বলা আছে অ্যাকচুয়াল প্রোডাকশন 10,000 ইউনিট। তাহলে বাজেট ছিল 20,000 কিন্তু অ্যাকচুয়ালি উৎপাদন করছে 10,000। তাহলে বাজেটের তুলনায় যদি উৎপাদন কম হয়, বাজেটেড প্রোডাকশনের তুলনায় যদি অ্যাকচুয়াল প্রোডাকশন কম হয়, সেটাকে বলা হয় আন্ডার অ্যাপ্লাইড। আর যদি উল্টোটা হয় যে বাজেট করছো তুমি 10,000 কিন্তু অ্যাকচুয়ালি প্রোডাকশন হয়ে গেছে মনে করো 15,000, বাজেটের তুলনায় যদি প্রোডাকশন বেশি হয় তখন সেটাকে বলবো ওভার অ্যাপ্লাইড। তাহলে আন্ডার অ্যাপ্লাইড বা ওভার অ্যাপ্লাইড শুধুমাত্র ওই অঙ্কে আসতে পারবে যে অঙ্কে দুইটা প্রোডাকশন দেওয়া থাকবে, একটা বাজেটেড প্রোডাকশন আর একটা অ্যাকচুয়াল প্রোডাকশন। আর যে অঙ্কে বাজেটেড প্রোডাকশন থাকবে না সে অঙ্কে কখনোই আন্ডার অ্যাপ্লাইড বা ওভার অ্যাপ্লাইড হবে না। ঠিক আছে? কেননা আন্ডার বা ওভার হতে হলে অবশ্যই আমাকে কম্পেয়ার করতে হবে, আর কম্পেয়ারের জন্য মিনিমাম দুইটা প্রোডাকশন থাকতে হবে। তো এই 90% অঙ্কে প্রোডাকশন একটাই থাকবে, তখন ওই অঙ্কগুলোতে কখনোই আন্ডার অ্যাপ্লাইড ওভার অ্যাপ্লাইড হবে না। শুধুমাত্র যে অঙ্কে বাজেটেড প্রোডাকশন আর অ্যাকচুয়াল প্রোডাকশন থাকবে ওই অঙ্কে তুমি একটু কম্পেয়ার করে দেখবা কম বেশি আছে কিনা, কম বেশি হলেই আন্ডার বা ওভার হবে। আচ্ছা, যাই হোক, তো যোগ বিয়োগের কাজগুলো করার পর যেটি পাবো তার নাম হচ্ছে গ্রস মার্জিন। গ্রস মার্জিন থেকে আমরা মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স বাদ দিব। মার্কেটিং অ্যান্ড অ্যাডমিন এক্সপেন্স প্রশ্নে সরাসরি দেওয়া থাকে। সাধারণত দুইটা মার্কেটিং অ্যান্ড অ্যাডমিন এক্সপেন্স থাকে, একটা হচ্ছে ভেরিয়েবল মার্কেটিং অ্যান্ড অ্যাডমিন আর একটা হচ্ছে ফিক্সড মার্কেটিং অ্যান্ড অ্যাডমিন। দুইটাই আমরা দেখে দেখে বসাই দিব, বিয়োগ করে দিলে আমরা নেট অপারেটিং ইনকাম পেয়ে যাব। তো ভেরিয়েবল মার্কেটিংটা মাঝে মধ্যে কি করে সরাসরি অ্যামাউন্টটা দিয়ে দেয়, অথবা কখনো কখনো বলে যে এটা সেলসের 5%, ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স সেলসের 5%। তাহলে উপরে যে সেলস অ্যামাউন্ট আছে সেই অ্যামাউন্টের সাথে 5% গুণ করলে মান চলে আসবে। অথবা মাঝে মধ্যে ভেরিয়েবল মার্কেটিংটা এভাবে দেয় যে পার ইউনিট 1 টাকা করে বা পার ইউনিট 2 টাকা করে, সেলসের পার ইউনিটের 1 টাকা বা 2 টাকা করে। খেয়াল রাখবা মার্কেটিং এক্সপেন্স বা সেলিং এক্সপেন্স এগুলো সব একই কথা। মার্কেটিং এক্সপেন্স বা সেলিং এক্সপেন্স যদি কখনো পার ইউনিটে দেওয়া থাকে সেটাকে টোটাল করতে হলে সেলস ইউনিটের সাথে গুণ করতে হবে, কেননা মার্কেটিং এক্সপেন্স সেলসের সাথে রিলেটেড, সেলিং এক্সপেন্স সেলসের সাথে রিলেটেড, অ্যাডমিন এক্সপেন্স সেলসের সাথে রিলেটেড। তাহলে আবার বলছি,
কখনো যদি ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স পার ইউনিটে দেওয়া থাকে তাহলে সেটাকে টোটাল করতে হলে সব সময় সেলস ইউনিটের সাথে গুণ করতে হয়। ঠিক আছে, তাহলে মার্কেটিং এক্সপেন্স পার ইউনিটে দেওয়া থাকলে সেটা সেলস ইউনিটের সাথে গুণ করতে হয়, কারণ মার্কেটিং এক্সপেন্স সেলসের সাথে রিলেটেড। ওকে, অঙ্কে গেলে তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। এটা গেল অ্যাবজর্পশন কস্টিং ইনকাম স্টেটমেন্ট। এবার দেখো ডিরেক্ট কস্টিং ইনকাম। হ্যাঁ বলো। স্যার আনফেভারেবল জন্য প্রতিষ্ঠানের জন্য, তাহলে সেটা অ্যাড হওয়ার কারণ কি? অ্যাড হচ্ছে খরচ বাড়ে গেছে, আনফেভারেবল মানে খরচ বাড়ছে, ঠিক আছে, তো খরচটা অ্যাড করতে হবে। আর ফেভারেবল মানে খরচ সেভ হয়ে গেছে সেজন্য মাইনাস করতে হবে। ঠিক আছে, আনফেভারেবল হচ্ছে আমার বাজেটের চেয়ে অ্যাকচুয়াল খরচটা বেশি হয়ে গেছে, তো বাড়তি খরচটা আমাকে এখানে দেখাতে হবে। ঠিক আছে, আচ্ছা এরপর আসো ডিরেক্ট কস্টিং ইনকাম স্টেটমেন্ট। ডিরেক্ট কস্টিং এর অপর নাম হচ্ছে ভেরিয়েবল কস্টিং বা মার্জিনাল কস্টিং। ডিরেক্ট কস্টিং কে ভেরিয়েবল কস্টিং এ বলে, মার্জিনাল কস্টিং এ বলে। অল্টারনেটিভ নামগুলো মনে রাখতে হবে, কারণ রিকোয়ারমেন্টে ভিন্ন ভিন্ন নাম দিয়ে দেওয়া থাকে। তো আসো আমরা ডিরেক্ট কস্টিং এ কি করব, ঠিক 90% মিল। অ্যাবজর্পশন কস্টিং এর যে ইনকাম স্টেটমেন্ট দেখছো ওটার সাথে ডিরেক্ট কস্টিং এর 90% মিল, শুধু দুই একটা জায়গায় পার্থক্য আছে। দেখুন এখানে সেলস থেকে ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড বাদ দিতে হয়। কস্ট অফ গুডস সোল্ড এর আইটেম হচ্ছে তিনটি, একটা ওপেনিং, ওপেনিং এর সাথে প্রোডাকশন যোগ ক্লোজিং। তো ওপেনিং, প্রোডাকশন, ক্লোজিং এগুলো প্রশ্নে ইউনিট আকারে দেওয়া থাকবে, বাট আমরা এগুলোকে টাকায় রূপান্তর করব, নোট 1 এর রেট দিয়ে গুণ করে দিব। নোট 1 এ আমরা একটা ডিরেক্ট কস্টিং এর রেট পাবো, ওই রেট দিয়ে ওপেনিং ইউনিটকে গুণ করব, প্রোডাকশন ইউনিটকে গুণ করব, ক্লোজিং ইউনিটকে গুণ করে দিব, গুণ করে দিলে টাকা পেয়ে যাব। এরপর ঠিক অ্যাবজর্পশন কস্টিং ইনকাম স্টেটমেন্টের মতোই আনফেভারেবল ভেরিয়েন্স এখানেও যোগ হবে, আর ফেভারেবল ভেরিয়েন্স থাকলে বিয়োগ হবে। তবে মাথায় রাখতে হবে কখনোই কখনোই আন্ডার অ্যাপ্লাইড বা ওভার অ্যাপ্লাইড, কখনোই আন্ডার অ্যাপ্লাইড বা ওভার অ্যাপ্লাইড ডিরেক্ট কস্টিং এ আসবে না। আন্ডার অ্যাপ্লাইড বা ওভার অ্যাপ্লাইড শুধুমাত্র অ্যাবজর্পশন কস্টিং এ আসে, মাথায় রাখবা। আন্ডার অ্যাপ্লাইড বা ওভার অ্যাপ্লাইড অনলি অ্যাবজর্পশন কস্টিং এ আসে। আন্ডার অ্যাপ্লাইড বা ওভার অ্যাপ্লাইড অনলি অ্যাবজর্পশন কস্টিং এ আসে, কখনোই ডিরেক্ট কস্টিং এ আসে না। ঠিক আছে, আন্ডার অ্যাপ্লাইড বা ওভার অ্যাপ্লাইড শুধুমাত্র অ্যাবজর্পশন কস্টিং এ আসে, কখনোই ডিরেক্ট কস্টিং এ আসে না। আচ্ছা, এরপর দেখো এগুলো যোগ বিয়োগ করে যেটা পাবো তার নাম হচ্ছে গ্রস কন্ট্রিবিউশন মার্জিন। গ্রস কন্ট্রিবিউশন মার্জিন থেকে ভেরিয়েবল মার্কেটিং এন্ড অ্যাডমিন বাদ দিয়ে দিতে হবে, যেটা অ্যাবজর্পশন কস্টিং। কোনটা আন্ডার অ্যাপ্লাইড ওভার অ্যাপ্লাইড বলছিলেন যে একটু বলেন তো। আন্ডার অ্যাপ্লাইড ওভার অ্যাপ্লাইড তুমি গত ক্লাস করছো? হ্যাঁ স্যার করছি স্যার। তো গত ক্লাসে কি বলছিলাম যে আমরা স্যার শুধুমাত্র এটা মাত্র অ্যাবজর্পশন কস্টিং এ আসে, কখনো ডিরেক্ট কস্টিং এ আসে না, এটাই। ঠিক আছে, হ্যাঁ স্যার। আন্ডার অ্যাপ্লাইড ওভার অ্যাপ্লাইড শুধুমাত্র অ্যাবজর্পশন কস্টিং এ আসে, কখনো ডিরেক্ট কস্টিং এ আসবে না। আচ্ছা, এরপরে দেখো গ্রস কন্ট্রিবিউশন মার্জিনের থেকে ভেরিয়েবল মার্কেটিং এন্ড অ্যাডমিন এক্সপেন্স বাদ দিতে হবে। ভেরিয়েবল মার্কেটিং এন্ড অ্যাডমিন এক্সপেন্স এসিতেও বাদ দিয়েছিলাম, তবে এসিতে সবার শেষে বাদ দিয়েছিলাম যে ভেরিয়েবল মার্কেটিং আর ফিক্সড মার্কেটিং একসাথে বিয়োগ হয়েছে। তবে ডিরেক্ট কস্টিং এ ভেরিয়েবল মার্কেটিংকে আগে বিয়োগ করতে হয়, আর বিয়োগ করে পাবো কন্ট্রিবিউশন মার্জিন। কন্ট্রিবিউশন মার্জিনের পর ফিক্সড কস্ট বাদ দিতে হয়। ফিক্সড কস্ট প্রশ্নে সর্বোচ্চ দুইটা থাকবে। ফিক্সড কস্ট প্রশ্নে সর্বোচ্চ দুইটা থাকবে, একটা হচ্ছে ফিক্সড মার্কেটিং আর একটা হচ্ছে ফিক্সড ফ্যাক্টরি। একটা হচ্ছে ফিক্সড মার্কেটিং আর একটা হচ্ছে ফিক্সড ফ্যাক্টরি। ঠিক আছে, খেয়াল রাখবা। ফিক্সড কস্ট প্রশ্নে সর্বোচ্চ দুইটা থাকতে পারে, একটা হচ্ছে ফিক্সড মার্কেটিং আর একটা হচ্ছে ফিক্সড ফ্যাক্টরি। তো খেয়াল করো কখনোই ফিক্সড ফ্যাক্টরি কিন্তু এসিতে আসবে না, কখনোই ফিক্সড ফ্যাক্টরি কিন্তু কোথায় আসে নাই, এসিতে আসে নাই। খেয়াল করছিলা, ফিক্সড ফ্যাক্টরি শুধুমাত্র ডিরেক্ট কস্টিং এ আসছে। প্রোডাক্ট কারো প্রশ্ন আছে কিনা? তাহলে অ্যাবজর্পশন কস্টিং ইনকাম স্টেটমেন্ট আর ডিরেক্ট কস্টিং ইনকাম স্টেটমেন্টের পার্থক্য কোথায়? আন্ডার অ্যাপ্লাইড ওভার অ্যাপ্লাইড শুধু অ্যাবজর্পশন কস্টিং এ আসবে আর ডিরেক্ট কস্টিং এ আসবে না। আর হচ্ছে আর ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, হ্যাঁ, ওইটা ডিরেক্ট কস্টিং এ আসবে বাট এসিতে আসবে না। এই ওকে। এখানে অনেকের নামের পাশে রেজিস্ট্রেশন কোড নাই, আমি রিমুভ করে দিচ্ছি। যাদের নামের পাশে রেজিস্ট্রেশন কোড নাই রিমুভ হয়ে যাচ্ছে, করে দিচ্ছি এখন। দিচ্ছি
এগুলো কি স্যার অলওয়েজ বলে না এটা? একটা কথা কবার বলবে স্যার? তাড়াতাড়ি দিয়ে দাও। তাহলে যাই একবার করলে তো হয়ে যায়, বারবার একবার করতে হয় বললে না। প্রতি ক্লাসে নাম লিখতে হয় নাকি? একেবারে নিক নেমের মধ্যে যেটা দিয়ে দিলে হয়ে যায়। বাঙালি তো। আর কোথায়? 1 মিনিট। তার নাম নাম ঠিক করার স্যার সুযোগ রিমুভ নেই। করতেছে। পরে স্যার অ্যাকশনে যাবে। স্যার রিমুভ করার আগে লিখে তারপর আর কি নাম ঠিক করার সময় দিছে নাকি? একটা ছাড়াই করতে স্যার এখন। স্যার সমস্যা না, ছাড়াই করে নাম নেই। স্যার রিমুভ করার আগে লিভ নিয়ে তারপর আবার নাম ঠিক করাই দেয় না। হুম? আমি তো ভাবছি স্যার রিমুভ করতে গিয়ে নিজেই রিমুভ হয়ে গেছে। না না, কে আমি কেন রিমুভ হয়ে কিনা যাচ্ছি? আছে না স্যারের? কিনা আছে না, আর কেন কখনো remove হবে? রিমুভ হবে এটা বিশ্বাস করে কেউ? স্যার রিমুভ হলে আমরাই জানবো। আমি রিমুভ হবো কখন? যদি আমার নেটওয়ার্ক ডিসকানেক্ট হয়ে যায়, তখন অটো রিমুভ। জি স্যার। আমিন। তাহলে স্যার আজকেও ছুটি স্যার। কি? আজকেও ছুটি। কত সুন্দর কথা। রিমুভ করে দেন আজকে যখন ছুটি। তার পার্টিসিপেন্ট আবার বাড়তেছে স্যার, 93 থেকে 94 জনে গেছে স্যার। আপনি কি রিমুভ করতেছেন? 93 হয়ে গেছে। যে অ্যাড হইতে নিছিল সে আবার নিজ দায়িত্বে বিদায় নিছে। ওকে, কথা নেই। আসো। আমরা দেখি- হ্যাঁ, এখন তো উল্টা একজন বেড়ে গেছে। দেখো যেটা বলতেছিলাম, শোনো। তাহলে অ্যাবজর্পশন কস্টিং আর ডিরেক্ট কস্টিং এর ফরম্যাটে কারো কোনো প্রশ্ন নাই। এবার দেখো রিকনসিলিয়েশন হচ্ছে শুদ্ধি পরীক্ষা। এটা যদি প্রশ্নে চায় তাহলে আহ, আমরা করব, না চাইলে না করলেও চলবে, ঠিক আছে? তো বেশিরভাগ সময় চায়, এই জন্য করব। তো রিকনসিলিয়েশন স্টেটমেন্টে আমরা কি দেখতেছি? রিকনসিলিয়েশন স্টেটমেন্টে আমরা প্রথমে দুইটা ইনকামের মধ্যে ডিফারেন্স বের করব, ঠিক আছে? একটা ইনকাম হচ্ছে গিয়ে তোমার অ্যাবজর্পশন কস্টিং থেকে একটা ইনকাম পাবো, আর একটা ইনকাম হচ্ছে গিয়ে আমরা থেকে পাবো, তোমার কি বলে যে ডিরেক্ট কস্টিং। হ্যাঁ কোশ্চেন মার্জিনাল কোশ্চেন। ডাইরেক্ট করতে থেকে। হ্যাঁ, ডিরেক্ট কস্টিং এর অপর নাম কি? মার্জিনাল কস্টিং। Marginal ডিরেক্ট costing। কস্টিং এর অপর নাম হচ্ছে মার্জিনাল কস্টিং। কেমন? আচ্ছা, তো যাই হোক, এখন দেখো এখানে কি লেখা আছে? দুটো ইনকামের মধ্যে ডিফারেন্স বের করব। এরপরে আমরা এই ডিফারেন্সটা আবার কিভাবে করব? যে উপরে মনে করো কোনো একটা অঙ্কে অ্যাবজর্পশন কস্টিং এ 50,000 টাকা আসলো, আর মার্জিনাল কস্টিং এ মনে করো 30,000 টাকা আসলো। তাহলে 50,000 টাকা আর 30,000 টাকা, এই দুইটার মধ্যে ডিফারেন্স কত? 50,000 আর 30,000 এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 20,000 টাকা, ঠিক আছে? তো যে ডিফারেন্সটা আসবে ঠিক সেম ডিফারেন্সটা আবার নিচেও আসবে। নিচে ডিফারেন্সটা কিভাবে বের করব? নিচে ডিফারেন্সটা আমরা বের করব তোমার একবার অ্যাবজর্পশন কস্টিং এর ক্লোজিং থেকে ওপেনিং বাদ দিব, আর একবার ডিরেক্ট কস্টিং এর ক্লোজিং থেকে ওপেনিং বাদ দিব। দুটো বাদ দিলে দেখা যাবে যে এই দুইটা ডিফারেন্স উপরের দুইটা ডিফারেন্সের সাথে মিলে যাবে। এই দুইটা ডিফারেন্স উপরের দুইটা ডিফারেন্সের সাথে কি হয়ে যাবে? মিলে যাবে। বুঝছো কিনা? বুঝছি স্যার। জি স্যার। স্যার Okay. উপরটা তো আমি না, আর নিচেরটা হচ্ছে যে বিগিনিং আর ক্লোজিং ইনভেন্টরি ডিফারেন্স। Yes, yes. আরো প্রশ্ন আছে? না স্যার। না স্যার। আচ্ছা, তারপরে এবারে আসো আমরা নোট 1 এ যে কাজটা করব। নোট 1 এ আমরা কি করব দেখো। নোট 1 আর নোট 2 টা সবাই একটু দেখো। নোট 1 আর নোট 2 নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো।
না স্যার নাই। স্যার নোট 1 এর মধ্যে 1 ইউনিট দিচ্ছেন যে ওটা পার ইউনিট হবে না? হ্যাঁ, পার ইউনিট আর 1 ইউনিট তো একই কথা। পার ইউনিট মানে হচ্ছে 1 ইউনিট, ঠিক আছে? পার ইউনিট মিন্স হচ্ছে 1 ইউনিট। অনেকে এই যে আধা ঘন্টা পরেও জয়েন দিতে চাচ্ছে, দেখো আমি এদেরকে একটাকে অ্যাপ্রুভ করব না। 30 মিনিট পরেও কিছু জয়েনিং, প্রায় 20-22 মিনিট হয়ে গেছে। এখানে ফিক্স 99 জন অলরেডি হয়ে গেছে, 99 থেকে 98 হয়ে গেছে। এক দুজন আছে নেটওয়ার্কে ডিস্টার্ব করে, একবার আসে একবার যায়, আমাদের কত বাজে এদেরকে অ্যাডমিট করাতে হয়, বারবার লগ আউট হয়ে যায় এরা। স্যার 100 জনের তো বেশি দারুণ হবে না মনে হয়। 100 জনের বেশি নাই। ভাইয়া এখানে ফিক্স ওভারহেড পার ইউনিট এখানে ডাইরেক্ট কস্টিং এ বসবে না এটা? না, ডিরেক্ট কস্টিং এর অপর নাম কি? ভেরিয়েবল কস্টিং, ঠিক আছে? ডিরেক্ট কস্টিং এর অপর নাম হচ্ছে ভেরিয়েবল কস্টিং। তো ফিক্সড ওভারহেড কে ডিরেক্ট কস্টিং এ প্রোডাক্ট কস্ট হিসেবে বিবেচনা করে না, এজন্য এটা ওয়ার্কিং ওয়ানে আসবে না। কিন্তু অ্যাবজর্পশন কস্টিং মানে হচ্ছে সামগ্রিক ব্যয়। সামগ্রিক ব্যয় মানে যেখানে সবগুলো ব্যয় আসবে। সামগ্রিক ব্যয় মানে যেখানে ভেরিয়েবল কস্ট গুলো আসবে, ফিক্সড কস্ট গুলো আসবে, অর্থাৎ সবগুলো খরচ আসবে। স্যার হ্যাঁ, বেলু তো লাইনে ক্লাস করাইছিলেন তখন ওই ফেভারেবল ভেরিয়েন্স থেকে স্যার মাইনাস দিয়ে ফেভারেবল ভেরিয়েন্স করছিলেন, কিন্তু এখন তো আপনি দুইটা একসাথে যোগ করে তারপর দুইটা একসাথে মাইনাস দিচ্ছেন ওই অ্যাবজর্পশন কস্টিং এর মধ্যে আর কি। আমরা তোমার কথা কিছু বুঝি নাই, আমার বলো কি বলছো? স্যার অ্যাবজর্পশন কস্টিং এর মধ্যে হ্যাঁ, যখন স্যার কোচিং এ ক্লাস করাইছিলেন তখন আনফেভারেবল ভেরিয়েন্স থেকে স্যার প্রথমে ফেভারেবল ভেরিয়েন্স মাইনাস দিছিলেন, এরপরে আবার কি বলতেছো এগুলা? দুইটা একসাথে কখনো থাকবে না। এগুলা কি বলতেছো? কিসের আনফেভারেবল থেকে ফেভারেবল? এটা তো একটা অঙ্ক আছে এক্সেপশনাল, ক্রাউফোর্ড লিমিটেড এর। তুমি কি হ্যাঁ ওই অঙ্কের কথা বলতেছো? হ্যাঁ না না স্যার, ইনকাম স্টেটমেন্টে যে কোচিং এ যেটা ছক দিছিলেন ওটা বলতেছিলাম। হ্যাঁ, ওই ছকে কি করছি যে ওখানে স্যার প্রথমে আনফেভারেবল ভেরিয়েন্স থেকে মাইনাস দিয়ে ফেভারেবল ভেরিয়েন্স করছিলেন, তারপর টোটাল থেকে আবার আন্ডার অ্যাপ্লাইড ফিক্সড ম্যানুফ্যাকচারিং যোগ করে আবার মাইনাস দিছিলেন ওভার অ্যাপ্লাইড ফিক্সড ম্যানুফ্যাকচার। আমাদের খাতায় স্যার এরকম লেখা আছে। আমি তোমার কথা তো একই বলতেছি যে এখানে প্রেজেন্টেশনের কারণে তোমার খাতা এটা লেখা আছে কিনা দেখো, আনফেভারেবল ভেরিয়েন্স যোগ লেখা আছে কিনা। জি স্যার, কোনটা দিব? এটা দিব নাকি কোনটা মানে সেটা বলছি। দুটাই একই, আমি ক্লাসে যা পড়াই এখানেও তাই পড়াবো, ঠিক আছে? আমার কথা হচ্ছে যে তোমার আনফেভারেবলের সামনে যোগ লেখা আছে কিনা সেটা দেখো। স্যার এখানে যোগ দুইটা আগে দিছি আর কি। হ্যাঁ, আমি এখানে যোগ দুইটা আগে লিখছি আর কি, মানে আনফেভারেবল আর আন্ডার অ্যাপ্লাইড উপরে রাখছি, ফেভারেবল আর ওভার অ্যাপ্লাইড নিচে রাখছি, এটাই আর কি। আর কোচিং এ হয়তো আনফেভারেবল যোগ লিখে তারপর নিচে ফেভারেবল লিখছি। এই সমস্যা না, সেম কথাই বলতেছে। কোচিং এ এটা করেছেন মানে বলছি ওর প্রবলেমটা হচ্ছে যে ফেভারেবলটা ওই আন্ডারের নিচে গিয়ে কেন মাইনাস লিখলাম? ফেভারেবলটা তো উপর, আরে কথা তো একই। ওটা খেয়াল করেন, গ্রস মার্জিন ওটা খেয়াল করেন মনে হয়, সেজন্য ওটা ঠিক আছে, কথা একই। এখানে মানে যোগ দুটোটাকে উপরে রাখছে, বিয়োগ দুটোকে নিচে রাখছে, এই জন্য এটা নিচে রাখছে। আচ্ছা যাই হোক, স্যার কষ্ট করছি আপনাকে সলিউশন দিচ্ছি স্যার অনেক জনে। এখন ওরা পারে তো এই জন্য সলিউশন দিচ্ছে। ওরা তো একে খবর দিচ্ছে আর কি। ধন্যবাদ স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে। নোট 1 আর নোট 2 তে কোনো প্রশ্ন আছে? না স্যার। নোট 1 আর নোট 2 তে দেখো নাই স্যার, নোট 2 টা একটু দেখান। নোট 1 আর নোট 2 তে একই পেজে দেখাচ্ছি। ভাই এখানে যদি প্রোডাকশন ইউনিট বলে তাহলে এটা আবার মনে হয় মানে বলো ভাই, এখানে যদি প্রোডাকশন ইউনিট বের করতে বলে তখন এটা উলটপালট করে করতে হবে আর কি। প্রোডাকশন হ্যাঁ মানে নোট 2 তে আমরা সূত্রটা লিখছি যে ক্লোজিং ইনভেন্টরি সমান ওপেনিং প্লাস প্রোডাকশন মাইনাস সেলস। এখন ক্লোজিং দেয়া না থাকলে এভাবে লিখবো, মনে করো কখনো যদি প্রোডাকশন দেয়া না থাকে তাও এভাবেই লিখবো। তো মানগুলা যারটা তার নিচে লিখে দিব আর কি, সমস্যা কি? ডান বাম করলে অটোমেটিক প্রোডাকশনের মানটা
চলেই আসবে। বুঝছো কিনা সবাই? এবারে নোট 3 আরেকটা আছে, এটা একটু দেখে নাও, এরপর আমরা অঙ্কে চলে যাব। নোট 3 কখন করব? যদি নোট 3 আমরা তখন করব যদি প্রশ্নে ইয়া দেয়া থাকে, যদি প্রশ্নে তোমার কি বলে এই ডাবল প্রোডাকশন দেয়া থাকে। यस, ডাবল প্রোডাকশন দেয়া থাকে তখন, এর আগে না। প্রশ্নে ডাবল প্রোডাকশন দেয়া থাকলে তখন। আন্ডার ওকে, দেখা হয়েছে? আর আন্ডার হোক বা ওভার হোক সবসময় তাকে ফিক্সড ফ্যাক্টরি রেট দিয়ে গুণ করতে হয়, কেমন? জি স্যার। এই দেখো ফিক্সড ফ্যাক্টরি রেটটা তুমি কোথায় পাবা? নোট 1 এ পাবা। দেখো নোট 1 এর নিচে লেখা আছে কিনা ফিক্সড ওভারহেড পার ইউনিট। হ্যাঁ স্যার। ফিক্সড ওভারহেড যে কথা, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড একই কথা। ওই যে এসির ঘরে একটা স্টার দেওয়া আছে না, এসির ঘরে ফিক্সড ওভারহেড বরাবর, ওই এটাই হচ্ছে ফিক্সড ফ্যাক্টরি রেট। এই রেটটা দিয়ে সব সময় আন্ডার বা ওভারকে কি দিতে হয়? গুণ করতে হয়। আন্ডার হলেও এই রেট দিয়ে গুণ, ওভার হলেও এই রেট দিয়ে গুণ। বুঝছো কিনা? হ্যাঁ, এই রেটটা কি ডাইরেক্টলি দেওয়া থাকবে? ফিক্সড ফ্যাক্টরি রেটটা তো স্যার ডাইরেক্ট কস্টিং এ দেওয়া থাকবে না। না, ওই অ্যাবজর্পশন কস্টিং এ, এজন্য তো ওইটা শুধু আন্ডার অ্যাপ্লাইড বা ওভার অ্যাপ্লাইড শুধুমাত্র অ্যাবজর্পশন কস্টিং এ আসে। ও আচ্ছা ঠিক আছে স্যার। হ্যাঁ বলো, ফিক্সড ওভারহেডটা, হ্যাঁ ফিক্সড ওভারহেড কখনো ইউনিটে কি দেওয়া থাকবে? কখনো ডাইরেক্ট দেয়া থাকে, আবার কখনো টোটাল অ্যামাউন্ট দেয়া থাকে। মনে করো ডাইরেক্ট প্রশ্নে বলে দিয়েছে ফিক্সড ওভারহেড 1 লক্ষ টাকা। এখন আমরা তো ওয়ার্কিং এ টোটাল অ্যামাউন্ট আসবো না, ওয়ার্কিং এ আসবে যে 1 ইউনিট, দ্যাট মিন্স পার ইউনিট। যদি কখনো প্রশ্নে ফিক্সড কস্ট টোটাল অ্যামাউন্ট দেয়া থাকে তখন আমাকে সেটা পার ইউনিটে আনতে হবে। তো ফিক্সড কস্টকে পার ইউনিটে আনতে হলে সবসময় কি দিয়ে বাজেটেড প্রোডাকশন দিয়ে ভাগ করতে হবে। খেয়াল রাখবা, ফিক্সড কস্টকে পার ইউনিটে আনতে হলে সবসময় বাজেটেড প্রোডাকশন দিয়ে ভাগ করতে হয়। আর যে অঙ্কে বাজেটেড প্রোডাকশন দেয়া থাকবে না, সেই অঙ্কে প্রোডাকশন যেটা আছে ওটা দিয়ে ভাগ করবে। মানে ধরে নিতে হবে ওটাই বাজেট, ওটাই অ্যাকচুয়াল। বুঝতে পারছো? স্যার একটু আবার বলে নাম্বারটা একটু দেখান তো। ফিক্সড ওভারহেডকে পার ইউনিটে আনতে হলে সবসময় বাজেটেড প্রোডাকশন দিয়ে ভাগ করতে হবে। ফিক্সড ওভারহেডকে পার ইউনিটে আনতে হলে সবসময় বাজেটেড প্রোডাকশন দিয়ে ভাগ করতে হবে। আর বাজেটেড প্রোডাকশন না থাকলে যেটা আছে প্রোডাকশন ওটা দিয়ে ভাগ করব, মানে অ্যাকচুয়াল। বাজেটেড প্রোডাকশন না থাকলে তো একটাই থাকবে প্রোডাকশন, ওটা দিয়ে ভাগ। ওকে স্যার 3 নাম্বার নোটটা একটু দেখান না। দেখাচ্ছি। আমি কিন্তু এগুলো গত ক্লাসে ডিটেইলস বলছি, এখন জাস্ট বলছিলাম একটু রিভিউ করতে যাই, দেখি যে অলরেডি 30 মিনিট হয়ে গেছে। রিভিউ করতে যাই ওভারভিউ হয়ে গেছে। হ্যাঁ, অঙ্ক কখন করবেন? ওকে স্টার্ট করে দেন ম্যাথ। হ্যাঁ, আর কারো প্রশ্ন আছে? স্যার তাহলে আমরা অঙ্কের জায়গায় কি বলো? হ্যাঁ স্যার। জি স্যার অবশ্যই। লাস্ট লাইনটা কি বলছেন? লাস্ট লাইন আমি কি বলছি? নাজনীন মেসেজ করাইছো। স্যার আপনি লাস্ট লাইন বলছেন যে চলো অঙ্কে জায়গা। অঙ্কে যাই বলছি, ঠিক আছে? ওটা বলছি ফিক্সড ওভারহেড এটার কথা বলছেন। ফিক্সড কস্টকে পার ইউনিটে আনতে হলে বাজেটেড প্রোডাকশন দিয়ে ভাগ করতে হয়। এটা ফিক্সড কস্টকে পার ইউনিটে আনতে হলে বাজেটেড প্রোডাকশন দিয়ে ভাগ করতে হয়, আর কিছুই না। কেমন? ওকে, তাহলে আমরা অঙ্কে যাই। ওকে স্যার। জেনারেল ইনস্ট্রাকশন গুলো তো বাসায় পড়ছো না? তোমরা তো এমনি বাসায় প্রচুর পড়াশোনা করো। অনেক তাই হয়ে গেছে স্যার। অনেক স্যার, মাত্র টাইম পাই না। তথ্য পড়াশোনা অনেক বেশি বলা যাবে না আপনাকে। আমাদের পরীক্ষা দেখলে বোঝা যায় আর কি, পরীক্ষার মার্কস দেখলে।
কালকে ম্যানেজমেন্ট আর মার্কেটিং ডিপার্টমেন্টের সকাল 10টায় ট্যাক্স পরীক্ষা আছে, মাথায় রাখবেন। মাত্র 2 ঘন্টা স্টাডি করলে পরীক্ষায় 20 পাবা, যা পড়েছি তাই। এখানে কি মিক্স আছে নাকি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট যারা? অ্যাকাউন্টিং এর ট্যাক্স সেকেন্ড ইয়ারে শেষ। প্রশ্ন দেখা যাচ্ছে সবার এখানে? জি স্যার। ওকে, আমরা প্রশ্নটা আগে করি, তারপর আমরা অঙ্কে যাব। The company produces and sells a single product. Selected cost and other data for a recent year are given below. Budgeted production 20,000. Okay. Beginning inventory, that means opening দেওয়া আছে 0, units production করছে 10,000 আর sold করছে 8,000। তাহলে দেখো ওপেনিং আছে, প্রোডাকশন আছে, সেলস আছে, কি নাই? নোট 2 এর কি নাই বলো তো? ক্লোজিং নাই। ভেরি গুড। ক্লোজিং ইউনিটটা দেওয়া নাই। ক্লোজিং দেওয়া না থাকলে আমাদেরকে ওয়ার্কিং 2 করতে হবে। ক্লোজিং দেওয়া না থাকলে আমাদেরকে ওয়ার্কিং 2 করতে হবে, ঠিক আছে? তো ওয়ার্কিং 2 তে আমরা সূত্র হচ্ছে ক্লোজিং সমান ওপেনিং প্লাস প্রোডাকশন মাইনাস সেলস। ক্লোজিং সমান ওপেনিং প্লাস প্রোডাকশন মাইনাস সেলস। তো ওপেনিং হচ্ছে 0, তার সাথে প্রোডাকশন 10,000 যোগ করব, সেলস 8,000 বিয়োগ করব। তাহলে 10,000 থেকে 8,000 বিয়োগ করলে ক্লোজিং হবে কত? 2,000। সেটা আমরা দেখাবো সলিউশনে। আচ্ছা, এখন দেখো এই অঙ্কে শুরুতেই বাজেটের প্রোডাকশন দেওয়া ছিল 20,000 আর নিচে মাঝখানে লিখছে কি ইউনিটস প্রোডিউসড 10,000। অর্থাৎ বাজেট করছিল 20,000 উৎপাদন করবে, কিন্তু আসলে উৎপাদন হয়েছে কত? 10,000 ইউনিট। তাইলে উৎপাদন কি বেশি হয়েছে নাকি কম হয়েছে? কম হয়েছে। কম হয়েছে। উৎপাদন কম হলে সেটাকে ওভার অ্যাপ্লাইড বলে না আন্ডার অ্যাপ্লাইড বলে? আন্ডার অ্যাপ্লাইড। আন্ডার অ্যাপ্লাইড। কত ইউনিট কম হয়েছে? 10,000 ইউনিট আন্ডার অ্যাপ্লাইড। এই 10,000 ইউনিটকে টাকায় রূপান্তর করতে হলে কি দিয়ে গুণ করব? ফিক্সড ফ্যাক্টরি। ফিক্সড ফ্যাক্টরি দিয়ে গুণ করব। আচ্ছা, আন্ডার অ্যাপ্লাইড এসি তে আসবে নাকি ডিসি তে আসবে? এসি তে। এসি তে। যোগ নাকি বিয়োগ? যোগ স্যার। আন্ডার অ্যাপ্লাইড যোগ। আন্ডার অ্যাপ্লাইড যোগ হয়। ওকে ওকে। এরপরে আসি, এরপরে নিচে আর কি ইনফরমেশন দিছে দেখো। সেলিং প্রাইস পার ইউনিট 50 টাকা। সেলিং প্রাইস পার ইউনিট হচ্ছে কত? 50 টাকা। তাহলে সেলস ইউনিটকে সেলিং প্রাইস দিয়ে গুণ করলে আমরা কি পেয়ে যাব? টাকাটা পেয়ে যাব, কেমন? সেলসের অ্যামাউন্টটা পেয়ে যাব। উপরে সেলস দেওয়া আছে দেখো 8,000 ইউনিট। 8,000 ইউনিটকে 50 টাকা দিয়ে গুণ করলে সেলসের অ্যামাউন্ট চলে আসবে। এরপরে দেখো সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, ওই যেটা আমরা ফরম্যাটে মার্কেটিং এন্ড অ্যাডমিন লিখছি সেটাকে আবার কখনো কখনো সেলিং এন্ড অ্যাডমিন বলে। আমি বারবার বলতেছি মার্কেটিং, সেলিং, কমার্শিয়াল এগুলা সবগুলা সিমিলার ওয়ার্ড, একই খরচ বোঝায়। তো সেলিং এন্ড অ্যাডমিনের মধ্যে দুইটা খরচ দিছে, একটা ভেরিয়েবল সেলিং এন্ড অ্যাডমিন আর একটা ফিক্সড সেলিং এন্ড অ্যাডমিন। তো ভেরিয়েবল সেলিং এন্ড অ্যাডমিনটা দেওয়া আছে পার ইউনিট 5 টাকা। আমি একটা কথা বলছি যে সেলিং এক্সপেন্স ভেরিয়েবল যদি পার ইউনিটে দেওয়া থাকে সেটাকে টোটাল করতে হলে কোন ইউনিটের সাথে গুণ করতে হবে? সেলস ইউনিটের সাথে। খেয়াল রাখবা সেলিং এক্সপেন্স কে টোটাল করতে হলে সব সময় সেলস ইউনিটের সাথে গুণ করতে হয়। তাহলে পার ইউনিট 5 টাকা, উপরে কিন্তু সেলস দেওয়া আছে 8,000 ইউনিট। তাহলে 5 টাকাকে 8,000 দিয়ে গুণ করলে ভেরিয়েবল সেলিং এক্সপেন্স 40,000 পেয়ে যাব। আর ফিক্সড 70,000, সেটা তো ফিক্সড থাকবে। এবারে আসো ম্যানুফ্যাকচারিং কস্ট। ম্যানুফ্যাকচারিং কস্ট মানে হচ্ছে প্রোডাক্ট কস্ট। প্রোডাক্ট কস্টের অপর নাম ম্যানুফ্যাকচারিং কস্ট। তো প্রোডাক্ট কস্টগুলো কোথায় আসে বলো তো? ইনকাম স্টেটমেন্টে আসে নাকি ওয়ার্কিং এ আসে? কোথায় আসে? ওয়ার্কিং এ। ওয়ার্কিং কত নাম্বার ওয়ার্কিং এ? ওয়ার্কিং 1। ওয়ার্কিং 1 এ। তাহলে দেখো ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, এরপরে আছে ভেরিয়েবল, আর কিছু নাই মানে ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। তাহলে দেখো চারটাই দেওয়া আছে, ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। তাহলে চারটাই কোথায় বসে? এসি তে নাকি ডিসি তে? এসি তে 4টা, ডিসি তে 3টা। এসি তে 4টা আর ডিসি তে কয়টা? ডিসি তে 3টা। ডিসি তে কোনটা বসবে না? ফ্যাক্টরি ওভারহেড। ওকে ওকে। তো দেখো এখানে ডাইরেক্ট ম্যাটেরিয়ালটা 11 টাকা মানে পার ইউনিট দেওয়া আছে। ডাইরেক্ট লেবার পার ইউনিট 6 টাকা দেওয়া আছে। এরপরে ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট 3 টাকা দেওয়া আছে, কিন্তু ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড দেওয়া আছে 1 লাখ টাকা। তো 1 লাখ টাকা এটা কি পার ইউনিট নাকি টোটাল অ্যামাউন্ট? টোটাল অ্যামাউন্ট। টোটাল অ্যামাউন্ট। তো আমরা নোট 1 এ তো
আমরা নোট ওয়ানে তো পার ইউনিট আনি, টোটাল আনি না, ঠিক আছে? তাহলে ফিক্সড কস্টকে কি করতে হবে? পার ইউনিটে আনতে হবে। কেমন? বাজেট প্রোডাকশন দিয়ে ভাগ করতে হবে। ভেরি গুড। ফিক্সড কস্টকে বাজেটেড প্রোডাকশন দিয়ে ভাগ করলে পার ইউনিট চলে আসবে। এই যে বাজেটেড প্রোডাকশন আমাদের একদম শুরুতে লেখা আছে 20,000 ইউনিট, ঠিক আছে? 20,000 ইউনিট। ওকে, আচ্ছা, তাহলে 1 লাখকে 20,000 দিয়ে ভাগ করলে 5 টাকা হবে। 1 লাখকে 20,000 দিয়ে ভাগ করলে কত হবে? 5 টাকা হবে, ঠিক কি না? ওকে, এরপরে আসো আনফেভারেবল ভেরিয়েন্স দেওয়া আছে। আনফেভারেবল ভেরিয়েন্স থাকলে কি করতে হয়? যোগ করতে হয়। আর ফেভারেবল ভেরিয়েন্স হলে বিয়োগ করতে হয়। কোথায় আসে? এসি তে নাকি ডিসি তে? কোথায় আসে? দুইটাতেই আসে, ঠিক আছে? এসি ডিসি দুইটাতে আসে। ওকে, জি স্যার। আমাদের এই সেশনটা প্রায় কমপ্লিটের দিকে, নতুন সেশন শুরু হলে সাথে সাথে জয়েন করবা, ঠিক আছে? আচ্ছা, এখন আসি প্রশ্ন নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? এতক্ষণ যা আলোচনা করছি আমি, এরপরে সলিউশন দেখাবো। সলিউশন দেখবা, দেখার পর যার যেখানে প্রশ্ন থাকবে আবার প্রশ্ন করবা, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আগে বলো, এতক্ষণ যা ডিসকাশন করছে ওখানে কোনো কোশ্চেন আছে কিনা? না স্যার। আচ্ছা, তাহলে এখন আসি আমাদের রিকোয়ারমেন্ট কি দেখো। এক নাম্বার রিকোয়ারমেন্ট কি দিছে দেখো, assume that the company uses absorption costing। ধরে নাও যে absorption costing ইউজ করে, তাহলে এক নাম্বার রিকোয়ারমেন্ট একের আন্ডারে বলছে, এতে বলছে যে compute the manufacturing cost of 1 unit of product। এক ইউনিটের ম্যানুফ্যাকচারিং কস্ট কত হবে? তাহলে বলো তো এটার আনসার কোথায় পাবো? নোট 1 এ পাবো। ভেরি গুড। নোট 1 এর যে রেটটা আসবে ওটাই হচ্ছে এটার আনসার। এরপরে বি নাম্বারে বলছে পিপিআর এন্ড ইনকাম স্টেটমেন্ট। আচ্ছা, তাহলে অ্যাবজর্পশন কস্টিং এ আবার ইনকাম স্টেটমেন্টও করতে হবে। এরপরে 2 নাম্বার রিকোয়ারমেন্ট বলছে অ্যাজিউম দ্যাট দ্য কোম্পানি ইউজেস ভেরিয়েবল কস্টিং। ধরে নাও যে ভেরিয়েবল কস্টিং ফলো করে, ডাইরেক্ট কস্টিং এর অপর নাম ভেরিয়েবল কস্টিং। তাহলে এতে বলছে কম্পিউট দ্য ম্যানুফ্যাকচারিং কস্ট অফ 1 ইউনিট অফ প্রোডাক্ট। তার মানে ভেরিয়েবল কস্টিং এ এক ইউনিটের ম্যানুফ্যাকচারিং কস্ট কত? আনসারটা কোথায় পাবো? নোট 1 এ পাবো। এরপরে বি তে বলছে যে ইনকাম স্টেটমেন্ট করো, তার মানে ভেরিয়েবল কস্টিং এ ইনকাম স্টেটমেন্ট। আর 3 নাম্বার রিকোয়ারমেন্ট হচ্ছে রিকনসাইল দ্য ভেরিয়েবল কস্টিং এন্ড অ্যাবজর্পশন কস্টিং। রিকনসাইল মানে কি? ওইটা রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। রিকনসিলিয়েশন ওইটা না, রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, ঠিক আছে? সত্যি পরীক্ষা। তাহলে রিকোয়ারমেন্ট গুলো বুঝছো কিনা? ওইটা আর কি। জি স্যার। ওকে, আমরা সলিউশনের দিকে যাই তাহলে। কেমন রাখবে না? ইয়েস, একটা মানে শুধু একটা প্রোডাকশন দেয়া থাকলে তখন সেটাই অ্যাকচুয়াল, সেটাই বাজেট, মানে সেটা দিয়ে সবকিছু করতে হবে। আচ্ছা, যাই হোক, তো যেটা বলছিলাম, ঠিক আছে? রিকোয়ারমেন্ট এতে ক্লোজিং ইউনিটের কোনো কাজ নাই। তো আমরা নোট 1 এ কি ক্লোজিং ইউনিটের কোনো কাজ আছে নাকি? ঠিক আছে, এটা কাজ হবে যে তোমার ইয়াতে ইনকাম স্টেটমেন্টে একটু পরে দেখবা, সেজন্য আগে থেকে করে রাখছি। তাহলে নোট 1 নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? সরি, নোট 1 বলতেছি, রিকোয়ারমেন্ট 1 এর এ নিয়ে। না ভাই, স্যার। ওকে ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা এবার ইনকাম স্টেটমেন্টে যাই, অ্যাবজর্পশন কস্টিং ইনকাম স্টেটমেন্ট। কারণ রিকোয়ারমেন্ট 1 এর বি তে বলা ছিল যে ইনকাম স্টেটমেন্ট করো, ঠিক আছে? ইনকাম স্টেটমেন্টে যাওয়ার আগে আরেকটা নোট আছে, ওই যে আন্ডার অ্যাপ্লাইড ওভার অ্যাপ্লাইড ছিল যে। এই অঙ্কে দেখো, এই অঙ্কের প্রশ্নে বাজেটেড প্রোডাকশন ছিল 20,000 ইউনিট, ঠিক না? এরপরে প্রশ্নে অ্যাকচুয়াল প্রোডাকশন ছিল 10,000। তো বাজেটের তুলনায় অ্যাকচুয়াল প্রোডাকশন যদি কম হয় সেটাকে আমরা বলছিলাম আন্ডার অ্যাপ্লাইড। তাহলে আন্ডার অ্যাপ্লাইড 10,000 ইউনিট। আর আন্ডার অ্যাপ্লাইড কে সব সময় টাকায় রূপান্তর করতে হলে কি দিয়ে গুণ করতে হবে? ফিক্সড ফ্যাক্টরি রেট দিয়ে। এই যে ফিক্সড ফ্যাক্টরি 5 টাকা, এটা কোত্থেকে আসছে? তুমি দেখো নোট 1 এর শেষে, স্যার ওই যে বের হইছিল যে এই যে নোট 1 এর নিচে দিয়ে দেখো, দেখা আছে ফিক্সড ওভারহেড 5 টাকা। এই যে ফিক্সড ওভারহেড 5 টাকা, এটাই। তাহলে নোট 2 এটা নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা? না স্যার। কারো কোনো প্রশ্ন? না স্যার। হ্যাঁ বলো। প্রোডাকশনটা স্যার কোনটাকে বোঝায় এখানে? বাজেটেড প্রোডাকশন ছাড়া, বাজেটেড প্রোডাকশন ছাড়া আর যে প্রোডাকশন দিবে সেটা অবশ্যই অ্যাকচুয়াল হবে। যেমন তুমি প্রশ্নে দেখো, প্রশ্নে এই যে দেখো, প্রশ্নের একদম শুরুতে বাজেটেড প্রোডাকশন দিছে 20,000, কেমন? আর 3 নাম্বার লাইনে লিখছে কি দেখো, 3 নাম্বার লাইনে লিখছে ইউনিটস প্রোডিউস ডিউরিং দ্য ইয়ার 10,000।
মানে ওই বছর আসলে উৎপাদন হয়েছে 10,000, তাহলে উপরেরটা যদি বাজেট হয় তাহলে নিচেরটা কি হবে? অবশ্যই অ্যাকচুয়াল। ঠিক আছে, বুঝছো কিনা? বাজেটেরটা অবশ্যই মেইন করে বলে দিবে যে এটা বাজেট। আবার বলছিলাম লাস্ট ক্লাসে যে বাজেটের অপর নাম নরমাল, কখনো কখনো এটাকে নরমাল প্রোডাকশন বলে বা স্ট্যান্ডার্ড প্রোডাকশনও বলে। বাজেটেড প্রোডাকশনের তিনটা নাম, একটা বাজেটেড প্রোডাকশন, অথবা এটাকে কখনো কখনো নরমাল প্রোডাকশন বলে, অথবা কখনো কখনো এটাকে স্ট্যান্ডার্ড প্রোডাকশনও বলে। ওটার নামটা ক্লিয়ারলি বলে দিবে, কেমন? তাহলে ওটা ছাড়া অবশিষ্ট যে প্রোডাকশনটা থাকবে সেটা অ্যাকচুয়াল। ক্লিয়ার কিনা? জি ভাই। ওকে, তাহলে এরপর আমরা এখন ইনকাম স্টেটমেন্টে যাই। সবাই ইনকাম স্টেটমেন্টটা একটু দেখো, রিকোয়ারমেন্ট 1 এর বি। ইনকাম স্টেটমেন্টটা দেখার পর কারো কোথাও প্রশ্ন থাকলে প্রশ্ন করবো, আগে দেখো। আমি এখানে কিন্তু অর্ধেক ইনকাম স্টেটমেন্টের, এখানে অর্ধেক, বাকি অর্ধেক পরের পৃষ্ঠায় আছে। আগে গ্রস মার্জিন পর্যন্ত দেখো। স্যার বিগিনিং তো নেই, কিন্তু বিগিনিং এর মানে ওই খালি একটা জায়গাটা খালি আছে, ডট ডট আর কি, বিগিনিং প্রশ্ন দিয়ে আসিল না, এজন্য ডট ডট দিয়ে আছে। স্যার মানে এটা একেবারে না লিখলে হবে না? হ্যাঁ হ্যাঁ হবে তো, তুমি জিরো একটা লিখে রাখতে পারো। এখানে 25 পার ইউনিট, 25 টা কোথায় স্যার? এই 25টাই তো আমরা রিকোয়ারমেন্ট 1 এর এ তে পাইছি। এই যে দেখো 25 টাকা অ্যাবজর্পশন কস্টিং এ পার ইউনিট কত? আচ্ছা 25 টাকা, ঠিক আছে। আর যখন ডাইরেক্ট কস্টিং করব তখন ডাইরেক্ট কস্টিং এর রেট দিয়ে করব। স্যার ফেভারেবল আনফেভারেবল সব দুটোটাই দেওয়া থাকবে না? আর আন্ডার অ্যাপ্লাইড না, আমি তো এটা একটা মডেল ম্যাথ, আমি তো এটা নিচ থেকে প্রশ্নটা তো আমি নিচ থেকে রেডি করছি, যাতে একটা অঙ্ক দিয়ে তোমার পুরো চ্যাপ্টার সম্পর্কে ধারণা হয়ে যায়। পরীক্ষায় তো এত কিছু থাকবে না, পরীক্ষায় কখনো আনফেভারেবল থাকে না, ফেভারেবলও থাকে না, আন্ডার অ্যাপ্লাইডও থাকে না, বেশিরভাগ সময় নরমাল অঙ্কটা চলে আসে, মানে যেটা একদম সহজ। ক্রিটিক্যাল হলে তখন এই আইটেমগুলো দেয়, জেনারেলি এগুলো দেয় না। আমি জাস্ট এক অঙ্কের মধ্যে সব নিয়ে আসছি, যাতে একটা করে পুরো চ্যাপ্টারের 80% যেন কভার হয়ে যায়। আর থাকলেও কি করবা, আনফেভারেবল থাকলে যোগ, ফেভারেবল থাকলে বিয়োগ, আর কিছুই না। স্যার ইনভেন্টরি এগুলো সব প্রোডাকশন ইউনিট দিয়ে করো না, যেটা বের করতে পার ইউনিটে? ইয়েস ওটা দিয়ে গুণ করতে হবে। ওপেনিং, প্রোডাকশন, ক্লোজিং এগুলো সব সময় এসি ইনকাম স্টেটমেন্ট করার সময় এসি রেট দিয়ে গুণ, আর যখন ভেরিয়েবল কস্টিং ইনকাম স্টেটমেন্ট করব তখন ভেরিয়েবল কস্টিং এর রেট দিয়ে গুণ করব। মানে এগুলোর জন্য ওই যে নোট 1টা করা আর কি? ইয়েস এই অঙ্কে তো আর নোট 1 করতে হয় না, কারণ এই অঙ্কে রিকোয়ারমেন্টে ওগুলা চেয়ে ফেলছে, ঠিক আছে, সেজন্য আমরা রিকোয়ারমেন্ট আকারে করছিলাম। জি স্যার। মানে এখানে কি নির্দিষ্টভাবে বলা থাকবে না ভেরিয়েবল কস্টিং করব না? হ্যাঁ মানে আপনি বলছেন এখন ভেরিয়েবল কস্টিং হলে ভেরিয়েবল কস্টিং এর টাকা দিয়ে গুণ দিতে হবে। ওই আমাদের রিকোয়ারমেন্ট 2 কি ভেরিয়েবল কস্টিং না? আচ্ছা। আর এই যে উপরে দেখতেছো হেডলাইনে অ্যাবজর্পশন কস্টিং লিখছি কেন? কারণ রিকোয়ারমেন্ট 1 এর বি তে তো অ্যাবজর্পশন কস্টিং ইনকাম স্টেটমেন্ট করতে বলছে, সেজন্য। এই অধ্যায়ে কোনো প্রশ্ন আছে? স্যার প্রশ্নটা একটু আরেকবার দেখান। আমি শীট কেন প্রিন্ট করতে বলছিলাম? আমি শীট এজন্য প্রিন্ট করতে বলছিলাম যে সলিউশন যখন আমি দেখাবো তখন তোমার সামনে প্রশ্নটা লাগবে। তো আমার এক ডিসপ্লে তো দুই জিনিস দেখানো যায় না, ঠিক আছে, সেজন্য বলছিলাম যে শীটগুলো প্রিন্ট করে ফেলবা। আজকে অনেক দিন হয়েছে আমি কিন্তু শীটটা দিছি যে, ঠিক আছে, শীট প্রিন্ট করলে ফ্যাক্টরি ওভারহেডটা কি অ্যাকচুয়াল প্রোডাকশনের মধ্যে পড়ে? বুঝি নাই। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড যেটা ছিল প্রশ্নে 1 লাখ টাকা, হ্যাঁ ওইটাকে বাজেটেড প্রোডাকশন দিয়ে ভাগ করছেন না এক নাম্বার রিকোয়ারমেন্টে? হ্যাঁ তো ওইটা কেন করছেন? কেন করছি? তখন প্রশ্নটা করো নাই কেন? দেখো ফিক্সড কস্ট, এখানে যে লিখেন আন্ডার অ্যাপ্লাইড ফিক্সড ওভারহেড নট ট্রু। হ্যাঁ শোনো, বলতেছিলাম কোনটার সাথে কোনটা যোগসূত্র লাগাচ্ছে। ফিক্সড কস্ট বাজেটেড প্রোডাকশন দিয়ে কেন ভাগ হলো? খেয়াল রাখবা, বাজেট ফিক্সড কস্ট কখনোই চেঞ্জ হতে পারে না, তোমার অ্যাকচুয়াল প্রোডাকশন কম বেশি হইতে পারবে, ঠিক আছে। মনে করো তুমি 10,000 ইউনিট উৎপাদন করার জন্য
একটা কারখানা ভাড়া নিছো, এখন কারখানা ভাড়া দিতে হয় মনে করো 1 লাখ টাকা সাপোজ, ঠিক আছে? এখন কারখানা ভাড়া হচ্ছে একটা ফিক্সড কস্ট, ভাড়াটা হচ্ছে ফিক্সড কস্ট, ঠিক আছে? এখন তুমি 10,000 ইউনিট উৎপাদনের জায়গায় মনে করো কখনো কখনো তোমার উৎপাদনটা 9,000 ইউনিটও হতে পারে, আবার কখনো দেখা যাবে যে তুমি 10,000-এর চেয়েও বেশিও উৎপাদন করতেছো। তো তোমার উৎপাদনটা কম বেশি হতে পারে, তাই বলে কি ভাড়া কম বেশি হতে পারবে? যে মনে করো তোমার উৎপাদন কখনো কম হয়েছে, তোমার কাছ থেকে কি কারখানার মালিক কি ভাড়া 1 লাখ টাকার চেয়ে কম নিবে? বা কখনো তোমার উৎপাদন বেশি হয়েছে, তুমি কি ভাড়া বেশি বাড়াই দিবা? না। এজন্য যে কোনো ফিক্সড কস্ট সবসময় বাজেট দিয়ে ক্যালকুলেশন করতে হয়, কারণ বাজেটটা হচ্ছে আমার ফিক্সড, যে আমি বাজেট করছিলাম 10, ওটা আমার ফিক্সড, কিন্তু আমার অ্যাকচুয়ালটা ওঠানামা করতে পারে, সেটা কোনো সমস্যা না। হ্যাঁ, তো আমার বাজেটের সাথে রিলেশন হচ্ছে ফিক্সড কস্টের, কারণ বাজেট চেঞ্জ হয় না, সেজন্য ফিক্সড কস্ট কি হবে না, কোনো চেঞ্জ হবে না। আমি যদি অ্যাকচুয়াল দিয়ে ভাগ করি, তো আমার ফিক্সড কস্টটা এক এক সময় এক এক রকম চলে আসবে, কারণ আমার অ্যাকচুয়াল কখনো কম হলে ফিক্সড কস্টটা দেখা যাবে কম চলে আসবে, আমার অ্যাকচুয়াল প্রোডাকশন বেশি হলে দেখা যাবে ফিক্সড কস্টটা বেশি হয়ে গেছে। তাহলে বাস্তবে তো ফিক্সড কস্ট কম বেশি হতে পারে না, এই জন্য ফিক্সড কস্টকে অলওয়েজ বাজেটেড প্রোডাকশন দিয়ে ক্যালকুলেশন করতে হয়। এতটুকুর মধ্যে কারো প্রশ্ন আছে গ্রস মার্জিন পর্যন্ত? আমি তাহলে বাকি অল্প আর একটু আছে সেটা একটু দেখাই। গ্রস মার্জিনের পর ফরম্যাট অনুযায়ী সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট বাদ দিতে হয়। প্রশ্নে সাধারণত দুইটা সেলিং এন্ড অ্যাডমিন থাকে, একটা ভেরিয়েবল সেলিং এন্ড অ্যাডমিন আর একটা হচ্ছে ফিক্সড সেলিং এন্ড অ্যাডমিন। ভেরিয়েবল সেলিং এন্ড অ্যাডমিনটা প্রশ্নে পার ইউনিট দেওয়া ছিল 5 টাকা। আমরা বলছিলাম সেলিং এক্সপেন্স যদি পার ইউনিটে দেওয়া থাকে সেটা সেলস ইউনিটের সাথে গুণ করতে হয়। তো প্রশ্নে সেলস ইউনিট 8,000 ছিল, তাহলে 8,000 কে 5 টাকা দিয়ে গুণ করলে 40,000 টাকা, আর ফিক্সড সেলিংটা বরাবর 70,000 লেখা ছিল, 70,000 লিখে দিলাম। বিয়োগ করার পর আমাদের আনসার আসছে 39,000 টাকা। তোমরা তো এক ছকের মধ্যে লিখবা, আমার এখানে জায়গা হয় না বিদায় 2 পৃষ্ঠায় চলে আসছে, ঠিক আছে? কারো কোথাও প্রশ্ন থাকলে করতে পারো। কাউকে প্রশ্ন দেখাতে হবে আবার? নোট 2টা একটু দেখালে হবে। নোট 2 তো ক্লোজিং ইনভেন্টরি বের করছি। ও আচ্ছা, এটা আন্ডার অ্যাপ্লাইডটা, আন্ডার অ্যাপ্লাইড, আচ্ছা দেখাচ্ছি। বাজেট ছিল 20,000 ইউনিট আর অ্যাকচুয়াল প্রোডাকশন ছিল 10,000। বাজেটেড প্রোডাকশনের তুলনায় অ্যাকচুয়াল প্রোডাকশন কম হলে সেটাকে আন্ডার অ্যাপ্লাইড বলে, আর আন্ডার অ্যাপ্লাইডকে সবসময় ফিক্সড ফ্যাক্টরি রেট দিয়ে গুণ করতে হয়। ফিক্সড ফ্যাক্টরি রেটটা নোট 1 এর শেষে পাওয়া যায় 5 টাকা। সেটা আবার গুণ দিতে হবে? হ্যাঁ, নোট 1 না, রিকোয়ারমেন্ট 1 এর ওখানে পাইছিলাম, ঠিক আছে? কারো প্রশ্ন আছে অ্যাবজর্পশন কস্টিং নিয়ে? স্যার কোথাও কোনো প্রশ্ন থাকলে করতে পারো, একদম নির্দ্বিধায়। লাস্ট পার্টটা একটু দেখান স্যার। লাস্ট পার্ট বা প্রশ্ন দেখতে চাইলেও বলবা, আমি আবার প্রশ্ন না হয় দেখাবো, ঠিক আছে? স্যার 8,000 ইউনিট কি সোল্ড না? হ্যাঁ, সোল্ড ইউনিট, यस। বেস সেলিং এক্সপেন্স সবসময় সেলস ইউনিটের সাথে গুণ হয়। রিয়াজুল করিম প্রশ্ন করছো যে এন্ডিং ইনভেন্টরি কিভাবে আসছে। এন্ডিং ইনভেন্টরি কস্টে দেওয়া ছিল না, সেজন্য আমরা ওয়ার্কিং 1 করছি। এই যে দেখো ওয়ার্কিং 1, ক্যালকুলেশন অফ ক্লোজিং ইনভেন্টরি। ক্লোজিং মানে এন্ডিং, ক্লোজিং এর সূত্র হচ্ছে ক্লোজিং সমান ওপেনিং প্লাস প্রোডাকশন মাইনাস সেলস। প্রশ্নে ওপেনিং 0 ছিল, দ্যাট মিন্স বিগিনিং 0 ছিল, প্রোডাকশন ছিল 10,000, সেলস ছিল 8,000, তাহলে 10,000 থেকে 8,000 বাদ দিলে এন্ডিং ইনভেন্টরি 2,000। স্যার আমার এখানে স্ক্রিনটা দেখা যাচ্ছে না স্যার। তোমাদের এখানে কি স্ক্রিনটা দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে স্যার। তাহলে তোমার নেটে প্রবলেম, যে প্রশ্ন করছো তার নেটে হয়তো স্লোর কারণে দেখা শো হয়নি, একটু পরে শো হবে। আবার লিভ করে আবার জয়েন করব? হ্যাঁ করো, আবার করো, সমস্যা নেই, লিভ করে আবার জয়েন করো। আর কারোর প্রশ্ন? স্যার সেলিং আর অ্যাডমিনটা কি 5 দিয়ে গুণ হবে না? ওই যে আমরা বের করছি যে ওটা 5 দিয়ে কেন গুণ হইছে? প্রশ্নে 5 টাকা না, ওটা তো 5 টাকা দেয়া ছিল প্রশ্নে। এই যে হ্যাঁ ভেরিয়েবল পার ইউনিট ওইটা, এই যে ভেরিয়েবল পার ইউনিট 5 পার টাকা। ইউনিট ভেরিয়েবল মানে কোন ভেরিয়েবল? উপরে হেডলাইন দেখতেছো না, সেলিং এন্ড অ্যাডমিন।
তার আন্ডারে, তার মানে ভেরিয়েবল সেলিং এন্ড অ্যাডমিন। হ্যাঁ স্যার বুঝছি। আচ্ছা, একজনের প্রশ্ন করছে যে চ্যাটে যে কস্ট অফ গুডস সোল্ড বের করতে হবে না, তো কস্ট অফ গুডস সোল্ডটা অলরেডি ইনকাম স্টেটমেন্টে বের হয়ে গেছে। এই যে ইনকাম স্টেটমেন্টের মধ্যে তোমার ওপেনিং লিখলাম, প্রোডাকশন লিখলাম, ক্লোজিং বিয়োগ করলাম, যোগ বিয়োগ করে যে 2,20,000 টাকা আসছে, এই 2,20,000 টাকাটা এটি কস্ট অফ গুডস সোল্ড। 2 লাখ টাকা যেটা আসছে ছিল না ইনকাম স্টেটমেন্টের আগে কি করেছেন ওটা একটু দেখান, স্ক্রিনশট নেব। স্ক্রিনশট কেন নিতে হবে? আমি সলিউশনটা তোমাকে দিব না ক্লাস শেষে, পিডিএফ দিয়ে দিব, তো এটা স্ক্রিনশট নিতে হবে না, ঠিক আছে? আচ্ছা স্যার। ভিডিও দিব, পিডিএফ দিব, যেখান থেকে ইচ্ছে ওখান থেকে পাবা, সমস্যা নেই। হ্যাঁ ভাই, স্যার আপনার মতো সবাই হতো তাহলে আমাদের এত কষ্ট হতো না। হ্যাঁ স্যার, আপনার মতো সবাই হলে সবাই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করা। এখন ফ্রি আছি যে সেজন্য করে দিচ্ছি, ঠিক আছে? যদি হয়তো ওনারা মনে হয় ব্যস্ত এই জন্য করে দিতে পারতেছে না, আমি তো বাসায় কোনো কাজ নাই, এই জন্য বসে বসে ল্যাপটপে এগুলো রেডি করে ফেলি, ঠিক আছে? আর ভালোবাসা জায়গা থেকে না স্যার, মনিটর ভিডিও দিতে চাই না। মইনসার ভিডিও দেয় না, কেউ প্রথমে দেয় না দিছিল, স্যার। এরপর একটা দেয় নাই। একটু রেগুলার স্যার উনি ক্লাস আজকে করবা। দিয়ে বলে দিছে যে আজকে কাজটা আর দিবে না ভিডিও বলে দিয়েছে স্যার, উনি ভিডিও দিবেন স্যার, ভিডিও না দিয়ে স্যার কেমনে স্যার? স্যার প্রবলেম হচ্ছে স্যার, জানি ওয়াইফাই থেকে কারেন্ট চলে যায়, তারা তো ক্লাস চলে চাল যাবে, পায় না। ওয়াইফাই থেকে কানেক্ট হতে পারে না, আর কারেন্ট চলে যায়। আরে ভাই ওয়াইফাই চলে গেলেই তো শেষ। আচ্ছা, তো স্যার, যখন স্যার তোমাদের নেটওয়ার্কে ওয়াইফাই ডিস্টার্বও করে। ওয়াইফাই স্যার। যখন, হ্যাঁ বলো, যখন কোনো প্রবলেম হবে, প্রত্যেক ক্লাসে ভিডিওটা না দিলেও হ্যাঁ প্রথম ক্লাসে ভিডিওটা দিলে সবার জন্য ভালো হয়। একদম প্রথম ক্লাসে, তো এটা মানে প্রথম সাবজেক্টে প্রথম স্যার অনেক ক্লাস বলছি স্যার, কাজ হয় না। দিলেও হয়ে যায়। মানে প্রত্যেক স্যার সাবজেক্ট স্যার আজকে ডিক্লেয়ার দিয়ে দিয়েছে যে উনি দিবেন আর কোনো ভিডিও ক্লাসে, তো স্যার কেমনে স্যার? যাদের ক্লাস মিস হয় বা কাজে ক্লাস মিস করে তো তারা কেমনে করবে? কাজের জন্য না স্যার, ওয়াইফাই না, ইন্টারনেট শোনো, কানেকশনের জন্য ওই কাজ কানেকশন হয় না, কাজ তো রাখবা না, সমস্যা ঠিক আছে? ক্লাসের টাইমে কাজ রাখবা না, তবে হ্যাঁ স্যার কাজ না থাকলে ওয়াইফাই প্রবলেম। হ্যাঁ ওয়াইফাই প্রবলেম, এটা থাকে না মাঝে মধ্যে। এটা স্যারদের সাথে একটু শেয়ার করবো আরেকবার, যে স্যার আমার তো ইন্টারনেট খুবই স্লো, ওয়াইফাই ইলেকট্রিসিটি চলে যায়। কোনো একটা কথা বলতে চাচ্ছি স্যার, আমরা শেয়ার করলে উনি বলে যে ওগুলো কি আমার দেখার দায়িত্ব? হ্যাঁ স্যার, অনেক কাজ স্যার বলছে এগুলো তো আমার দেখার দায়িত্ব না, আমরা সমস্যাগুলো তো আমি সলভ করতে পারবো, এটা করতে গেলে তো আমার ক্লাস না এখন আমরা কি করতে পারি এটা হচ্ছে আমি বলি তাহলে আমি আমি বলি সমাধানটা কি? সমাধানটা হচ্ছে গিয়ে এই মনে করো তোমার ওয়াইফাই ডিসকানেক্ট হোক বা নেটওয়ার্ক প্রবলেমের কারণে হোক, তুমি মনে করো ক্লাস মিস করলা, ঠিক আছে? মানে তুমি ক্লাসের কোনো একটা অংশ তোমার মানে বোঝা হয় নাই বা শেখা হয় নাই, কোনো কারণে তুমি ডিসকানেক্ট হয়ে গেছো, তাহলে তোমার কাজ হচ্ছে যে আমার এই জিনিসটা শিখতে হবে, আমি যেহেতু ভর্তি হয়েছি আমার এই জিনিসটা শিখতে হবে। তো তুমি তখন ওই স্যারকে নক দিবা, বলবা স্যার আমি এই মুহূর্তে আমি ওয়াইফাই ডিসকানেক্ট হয়ে গেছে বা আমার ইলেকট্রিসিটি চলে গেছে বা আমার নেটওয়ার্ক চলে গেছে, আমি এই জায়গার এই অংশটা আমি বুঝি নাই বা আমি তখন পাই নাই, এখন আমার এটা সলিউশন কি হবে? তখন স্যার তোমাকে অবশ্যই সেটা সলিউশন করে দিতে বাধ্য, যেহেতু তোমরা একটা ক্লাসে তো অনেক কিছু পড়ায়। এরকম ভাবে কয়জনকে দিবে স্যার? না এটা স্যারের ব্যাপার, শোনো আমি বলি ওটা স্যারের ব্যাপার, স্যারে কিভাবে সমাধান দিবে, তুমি তোমার প্রবলেম শেয়ার করবা, প্রবলেম শেয়ার করার পরও যদি সমাধান না পাও তখন আমাকে বলবা, আমি এটা ওনার সাথে ডিসকাস করবো, ঠিক আছে? আমার কথা হচ্ছে উনি কিভাবে সমাধান দিবে এটা ওনার ব্যাপার, ঠিক আচ্ছা আছে? স্যার মনে করুন ওটা মাঝখান থেকে যাদের ফুল ক্লাসটাই মিস যাবে তাদেরকে কিভাবে করবে? ফুল ক্লাস মিস হলে কিন্তু ওটা অ্যাকসেপ্ট করবে না, কেননা তোমার দায়িত্ব হচ্ছে ক্লাস করা, ঠিক আছে? জি স্যার, না স্যার আমি বুঝতে পারি যে দোষটা আমাদেরও আছে, কিন্তু স্যার মনে করেন একদিনই প্রবলেমের কারণে মিস হয়ে গেল, যখন পরিস্থিতি স্বাভাবিক ছিল, আমি বলি এক মিনিট, পরিস্থিতি যখন স্বাভাবিক ছিল, যখন করোনা ভাইরাস ছিল না, তখনও কিন্তু কোচিং এ সব স্টুডেন্ট কিন্তু প্রতিদিন উপস্থিত থাকতো না, 2-4-5 জন অলওয়েজ অনুপস্থিত থাকতো। তো যারা অনুপস্থিত থাকতো তারা তখন কি করতো? তারা কি আসি বলতো যে স্যার আমাকে আগের ক্লাসটা পড়ান? না স্যার তখন কিন্তু বলতো না, স্যার সুযোগ ছিল ফ্রেন্ডদের থেকে, তখন তো ফ্রেন্ডদের থেকে জানার সুযোগ ছিল। ফ্রেন্ডদের থেকে সুযোগ আছে, ঠিক আছে? না স্যার ওনাকে ভিডিওটা দিয়ে দিতে বললে প্রবলেম সলভ হয়ে যায়, আর তো কিছু লাগতেছে না। হ্যাঁ স্যার শুধু ভিডিওটা দিয়ে দিলে হয়ে যাচ্ছে। হ্যাঁ সলিউশন গুলো দেন না, সলিউশন আপনি যেভাবে সবগুলো দেন ওগুলো দেন না, ওগুলো আমার কথা হচ্ছে যে শোনো, আমি লিখবো না, ওটা আমাদের জন্য, হ্যাঁ আমরা দেখার জন্য। ভিডিও হোক ধরেন যদি একটা ক্লাস সলিউশন, মিস করতে কি মানে আচ্ছা তোমাদের তো হ্যাঁ তোমাদের তো সলিউশন শিট দেয় না? না স্যার দেন না, আমাদের এটাই সমস্যা।
আর না সলিউশন শিট দিবে। ক্লাস আমরা নোট করে নিই, ক্লাস চলাকালীন আমরা খাতায় নোট করে নিই। আচ্ছা ওটা একটু স্যারকে জিজ্ঞেস করবা যে স্যার আমাদের সলিউশন গুলো দিলে, আমাদের তো বিভিন্ন কারণে ডিসকানেক্ট হয়, আমাদেরকে অন্তত সলিউশন শিটটা দিয়ে দেবেন। আমার মনে হয় সলিউশন শিট উনি তখন বলবে স্যার ওনার সময় নাই, ওনার সবচেয়ে সলিউশন হচ্ছে ভিডিওটাই দেয়, ভিডিওটা দিলেই তো সবকিছু সলভ হয়ে যায়। কিন্তু সলিউশন শিটটা যদি দিয়ে দেয়, আমরা যেটা মানে সলিউশন শিট দেখলে আমরা অনেক সমস্যা নিজেরা বুঝতে পারি, কিন্তু পরবর্তীতে একটা স্যার থেকে জিজ্ঞেস করা যায়, কিন্তু স্যার বলতেছে সলিউশন শিটও দেয় না ওখানে। স্যার কি করে দিয়ে? আচ্ছা তোমরা নেক্সট ক্লাসে স্যারকে বলবো। আমার মনে হয় স্যারে ওই চ্যাপ্টার কমপ্লিট হওয়ার পর সলিউশন দিবে, যেমন এরশাদ স্যারের সলিউশন শিট দিচ্ছে, ঠিক আছে? না স্যার একটা চ্যাপ্টার শেষ হয়েছে, একটা চ্যাপ্টার শেষ হয়েছে, এটা সলিউশন দেয়নি স্যার। তাহলে সলিউশন দিবে না স্যার। নেক্সট ক্লাসে একটু জাস্ট এভাবে বলবো, আমি যেভাবে বলতেছি যে আমাদের অনেকেরই মানে ক্লাস করার সময় ইন্টারনেট ডিসকানেক্টের কারণে কিছু কিছু মিসিং গেছে, আমাদেরকে অন্তত সলিউশনটা দিয়ে দিলে আমরা স্যার উনি জব করে তো উনি বিজি, মানে হয়তো করতে পারবে না। আপনাদের সমস্যাগুলো নিয়ে তো আমি সব সময় গিয়ে করতে পারি, আমার নিজেরও একটা জব আছে, উনি ওটা বলতেছে আমাদেরকে। তো আমরা স্যার কি বলবো, আমরা স্যার রেকর্ডিংটা দিতে বলেন, অ্যাটলিস্ট রেকর্ডিংটা দিলেই তো হয়ে যাচ্ছে, আর কারো কোনো প্রবলেম থাকে না। বলেন। হ্যাঁ স্যার রেকর্ডিংটা দিয়ে দিলে হয়ে গেল। দেখা যাক, আমি এটা নিয়ে ডিসকাস করব সবার সাথে। আর মানে স্যার ওনার পড়ানো ঠিক আছে, জাস্ট রেকর্ডিংটাই দেওয়া হচ্ছে না, ওটা দিলেই প্রবলেম সলভ, আর কেউ কিছুই বলবে না। ঠিক আছে, আমি একবার সবারই জাস্ট ওই সেজন্য বলতেছে আর কি, স্যারের পড়ানো নিয়ে বুঝাইতে হবে না রেকর্ডিং থাকলে। আচ্ছা ঠিক আছে, আমি একবার কথা বলি দেখবো নি। আর রেকর্ডিংও করে দাও তোমরা, স্যার রেকর্ডিংও করে, রেকর্ডিং করে মানে দেয় না আর কি। প্রবলেম কি একসাথে স্যার ডাইরেক্ট রেকর্ডিং করে না। এটা তো বলছো না সমস্যা, তুমি সেই জন্য দিতে পারবে না, সমস্যাগুলোকে জানাতে বলছো না। আচ্ছা তারপরে তোমরা একটু ওনার সাথে আরেকবার ডিসকাস করবে বিষয়টা, আমি একবার দেখি, আমি এটা নিয়ে একবার কথা বলবো, ঠিক আছে? স্যার ওনাকে বললে উনি এটা ঠিকমতো কোনো উত্তর দেয় না স্যার, আসলে আমরা ওনাকে অনেকবার বলছি। আমরা আসলে যেটা আমরা কথা বলে পজিটিভ কোনো রেসপন্স পাই না, উনি বলেন একটু ব্যস্ত, আমরা তো আর কিছু বলার থাকে না স্যার। আর তো আমরা ওনাকে তো বোঝাই বলবো, ওনার মুখের উপরে কেমনে বলবো স্যার, এটার জন্য পারতেছি না। কাইন্ডলি আপনি একটু চেষ্টা করে দেখেন, কিছু হয় আচ্ছা দেখি না। ওকে দেখো তোমরা রেকর্ডিংটা দিলে হবে, রেকর্ডিংটা দিলে হবে। আচ্ছা ঠিক আছে, ওকে দেখো স্যার আমাদের জন্য আপনি যারা স্যার আমরা ওনাকে পছন্দ করি, ঠিক আছে, ওনার পড়ানো ভালো, আর উনি যদি রেকর্ডিংটা দিলেই হচ্ছে। ওই সমস্যাগুলো হচ্ছে আমাদের নেটের সমস্যা, আমাদের কোনো স্যারের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই স্যার। আচ্ছা ঠিক আছে, দেখো উনি খুবই ভালো পড়ায়। হ্যাঁ হ্যাঁ স্যার। রিকোয়ারমেন্ট 2 এর এ কেমন? রিকোয়ারমেন্ট 2 এর এ, আগের রিকোয়ারমেন্ট 1 এর এ ছিল যে অ্যাবজর্পশন কস্টিং এ পার ইউনিট কস্ট কত ছিল, প্রোডাক্ট কস্ট সেটা বের করছি। এখন রিকোয়ারমেন্ট 2 এর এ তে বলছিল যে ভেরিয়েবল কস্টিং এ পার ইউনিট ম্যানুফ্যাকচারিং কস্ট কত। তো শুধুমাত্র পার্থক্য হচ্ছে কি অ্যাবজর্পশন কস্টিং এ ওই ফিক্সড ফ্যাক্টরিটাও আসে, কিন্তু ভেরিয়েবল কস্টিং এ ফিক্সড ফ্যাক্টরিটা আসে না। রিকোয়ারমেন্ট 2 নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলো, রিকোয়ারমেন্ট 2 এর এ নিয়ে। নেই স্যার। ভেরিয়েবল কস্টিং এ শুধুমাত্র ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, ভেরিয়েবল ওভারহেড, অর্থাৎ শুধুমাত্র ভেরিয়েবল খরচগুলো আসে, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডটা এখানে আসে না। তবে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডটা অ্যাবজর্পশন কস্টিং এ আসে, কারণ অ্যাবজর্পশন এগুলো তো সবগুলো পার ইউনিটে নিয়ে আসে না, আমরা তো এগুলো প্রশ্নে পার ইউনিট দেয়া ছিল 11 টাকা, 6 টাকা, 3 টাকা, এগুলো প্রশ্নে। আমি একবার প্রশ্ন নিয়ে যাই তাহলে আরেকটু ক্লিয়ার হবে। প্রশ্ন দেখা যাচ্ছে? জি জি স্যার। ও দেখো নিচের দিকে দেখো, ডিরেক্ট ম্যাটেরিয়াল 11 টাকা, ডিরেক্ট লেবার 6 টাকা, আর পরের পৃষ্ঠায় ভেরিয়েবল ফ্যাক্টরিটা দেওয়া আছে 3 টাকা। আমরা ওই তখন একটা ব্রেক ইভেন পয়েন্ট করতাম, তো ওটার মতো ভেরিয়েবল কস্ট গুলো এরকম আলাদা করতে স্যার কিনা। হ্যাঁ তাহলে রিকোয়ারমেন্ট 2 এর এ, রিকোয়ারমেন্ট 2 এর এ নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? 20 টাকা যে আসছে। না স্যার। আর এই 20 টাকা দিয়ে আমরা কি করব বলো তো? না স্যার কোনো প্রশ্ন নেই স্যার। ইনভেন্টরি গুলোকে গুণ করব, ইনভেন্টরি আর প্রোডাকশন গুলোকে গুণ, ওকে, এটা দিয়ে গুণ করব। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা
রিকোয়ারমেন্ট 2 এর ভিতে চলে যাই, দ্যাট মিন্স ভেরিয়েবল কস্টিং ইনকাম স্টেটমেন্টে যায়। ইনকাম স্টেটমেন্টটা সবাই একটু দেখো, এখানে অর্ধেক দেওয়া আছে কন্ট্রিবিউশন মার্জিন পর্যন্ত। করব ওটা মাইনাস করব, তাই তো? কোনটা? যেটার উপর বেস ধরে আমরা অঙ্কটা করব, ওর ফিগার গুলো মাইনাস করব না? বুঝি নাই তোমার কথা। এখানে বেস অন ডাইরেক্ট কস্টিং, তো ডাইরেক্ট কস্টিং যেগুলো ভেরিয়েবল কস্ট আছে ওগুলো মাইনাস করছি আমরা, ওইটার যদি অ্যাডজাস্টিং দেয় ওটার গুলো মাইনাস করব আর কি। হ্যাঁ, যখন ডিরেক্ট কস্টিং তখন ডিরেক্ট কস্টিং এর রেট দিয়ে গুণ, যখন অ্যাবজর্পশন কস্টিং ছিল তখন অ্যাবজর্পশন কস্টিং এর রেট দিয়ে গুণ। এখানে দেখো ওই যে প্রোডাকশনকে 20 টাকা দিয়ে গুণ হয়েছে, ক্লোজিং ইনভেন্টরি অর্থাৎ এন্ডিং ইনভেন্টরি 20 টাকা দিয়ে গুণ হয়েছে, ঠিক আছে? কেন 20 টাকা দিয়ে গুণ হয়েছে? কারণ ভেরিয়েবল কস্টিং এ এগুলো রেটগুলো ছিল কি 20 টাকা, কেমন? আর যখন আমরা অ্যাবজর্পশন কস্টিং ইনকাম স্টেটমেন্ট করছিলাম তখন কিন্তু 25 টাকা দিয়ে গুণ হয়েছিল, কারণ তখন রেট ছিল কত? 25 টাকা। 25 টাকা। আর ফেভারেবল আনফেভারেবল এসি তেও আসে, ডিসি তেও আসে, কিন্তু ডিসি তে কখনোই কি আসে না? আন্ডার অ্যাপ্লাইড ওভার অ্যাপ্লাইড আসে না, সেজন্য সেটা লেখা হয় নাই। তো ভেরিয়েবল সেলিং এন্ড অ্যাডমিন এসি তেও আসে, ডিসি তেও আসে। হ্যাঁ, তবে ডিসি তে একটু সিঙ্গেল ভাবে বিয়োগ করতে হয়, বিয়োগ করার পর কন্ট্রিবিউশন মার্জিন আসে। এতটুকুর মধ্যে কোনো প্রশ্ন আছে কিনা? না স্যার। আমি তাহলে পরের পৃষ্ঠায় যাই, আর অল্প একটু আছে এখানে। স্যার বিগিনিং ইনভেন্টরির সাথে প্রোডাকশন যোগ করার পর কস্ট অফ গুডস अवेलेबल ফর সেলস, এটা হয় না স্যার? ইয়েস, লেখার দরকার নাই ওই নামটা এখানে, এখানে এই নামের কোনো প্রয়োজনই নেই, ঠিক আছে? স্যার এন্ডিং ইনভেন্টরি বিয়োগ দেওয়ার পর ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড এট স্ট্যান্ডার্ড, এটাও কি দেওয়া লাগবে না? না, উপরে হেডলাইন তো দিয়ে দিছি ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড, ঠিক আছে? হেডলাইন যেহেতু দিয়ে দিছি পুনরায় আবার নামটা লেখার দরকার নাই। তো তাহলে দেখো ভেরিয়েবল কস্টিং এর ফরম্যাট অনুযায়ী সবার শেষে দুটো ফিক্সড কস্ট বাদ দিতে হয়। একটা ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড প্রশ্নে 1 লাখ টাকা দেওয়া ছিল, আর একটা ফিক্সড সেলিং এন্ড অ্যাডমিন 70,000 টাকা। দুটোটা বিয়োগ করলে আনসার চলে আসছে 29,000 টাকা। ভেরিয়েবল কস্টিং ইনকাম স্টেটমেন্ট নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। ঠিক আছে। আগের অংশ দেখাতে হবে বা প্রশ্ন দেখাতে হবে কিনা কারো বলতে পারো। আগের অংশটা তো দেখি। সেলস ঠিক থাকবে এসিতে এবং ডিসিতে, ওই ইনভেন্টরি গুলো ঠিক থাকবে, শুধু রেট চেঞ্জ হয়ে যাবে। এসির সময় 25 টাকা দিয়ে গুণ হয়েছে আর ডিসির সময় 20 টাকা দিয়ে গুণ হয়েছে। আর ফেভারেবল আনফেভারেবল দুইটাতেই একই, তবে ডিসিতে কখনোই আন্ডার অ্যাপ্লাইড বা ওভার অ্যাপ্লাইড আসে না। হ্যাঁ বলো। ভেরিয়েবল সেলিং অ্যাডমিনিস্ট্রেশন কস্ট ওটা 5 টাকা, এটা তো উল্লেখ ছিল মনে হয় না? ইয়েস, প্রশ্নে বলে দিছি না ভেরিয়েবল সেলিং পার ইউনিট 5 টাকা। পার ইউনিটে দেয়া থাকলে সবসময় সেলস ইউনিটের সাথে গুণ করতে হয়। গুণ হবে, সেলস ইউনিট 8000 দেওয়া আছে। স্যার আমাদের আনফেভারেবল ভ্যারিয়েন্স ফেভারেবল ভ্যারিয়েন্স কি কস্ট অফ গুডস সোল্ড এর আন্ডারে পড়তেছে? না, কস্ট অফ গুডস সোল্ড যোগ বিয়োগ করে মান বের করে বলছি না 1,60,000 টাকা। তবে কাজগুলো কস্ট অফ গুডস সোল্ড এর সাথে করতে হয়, ঠিক আছে? অ্যাডজাস্টমেন্টিং কাজগুলো কস্ট অফ গুডস সোল্ড এর সাথে করতে হয়। স্যার রেট দেখানো যাবে স্যার? 4000 থেকে বলো কি পার ইউনিটের রেটটা একটু দেখানো যাবে? আর ইউনিট ওই যে 20 টাকা যেটা আসছে ওটা বের করতেন জি। এই যে জাস্ট ভেরিয়েবল কস্ট, ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ভেরিয়েবল ওভারহেড, তিনটা যোগ করলে 20 টাকা। ভেরিয়েবল কস্টিং এ সর্বোচ্চ এই তিনটাই আসে, আর অ্যাবজর্পশন কস্টিং এ 4টা আসে।
এখানে তো রিকোয়ারমেন্টটা দেওয়া আছে, যদি না দেওয়া না থাকতো তখন আমরা ওয়ার্কিং করতাম। এখানে এই অঙ্কে তো রিকোয়ারমেন্ট হিসেবে দিছিল, বাট আমরা যদি রিকোয়ারমেন্ট দেওয়া না থাকে তাহলে আমরা তখন এটাকে ওয়ার্কিং এ লিখবো, কারণ এটা ছাড়া তো আর অঙ্ক করা যাবে না। হ্যাঁ, এরপর আর কে জানি কি প্রশ্ন করছিল? এই প্রশ্নটা হচ্ছে স্যার, সেলস থেকে আমরা 1,61,000 এটা বিয়োগ করলাম, তাহলে কি হিসাবে? কি হিসাবে মানে কস্ট অফ গুডস সোল্ড হিসাবে। এই জিনিসটা কস্ট অফ গুডস সোল্ড এর সাথে অ্যাডজাস্ট করতে হয়, ফেভারেবল বা আনফেভারেবল যেটাই হোক সবসময় এটা কস্ট অফ গুডস সোল্ড এর সাথে অ্যাডজাস্ট করতে হবে। এরকম একটা অঙ্কও আছে, ওই অঙ্কে লেখা আছে একটা রিকোয়ারমেন্টে, মানে রিকোয়ারমেন্টটা ওরা ঘুরাই দিছিল, পরীক্ষায় করা আসছিল, বলছে যে আপনার অঙ্কে যদি আন্ডার অ্যাপ্লাইড বা ওভার অ্যাপ্লাইড থাকে তাহলে আপনি কস্ট অফ গুডস সোল্ড এর সাথে অ্যাডজাস্ট করবেন, এটার ভিত্তিতে আপনি একটা ইনকাম স্টেটমেন্ট করবেন। রিকোয়ারমেন্টে এরকম ছিল যে একটা ইনকাম স্টেটমেন্ট করেন, যদি ওই ইনকাম স্টেটমেন্টে আন্ডার অ্যাপ্লাইড বা ওভার অ্যাপ্লাইড থাকে তাহলে সেটা কস্ট অফ গুডস সোল্ড এর সাথে অ্যাডজাস্ট করতে হবে। তো অনেকেই ধরতে পারে নাই যে এটা কি আসলে অ্যাবজর্পশন কস্টিং নাকি ভেরিয়েবল কস্টিং। বলো তো এটা কোন কস্টিং ইনকাম স্টেটমেন্ট হবে? অবশ্যই অ্যাবজর্পশন কস্টিং হবে, কারণ আন্ডার অ্যাপ্লাইড বা ওভার অ্যাপ্লাইড সবসময় কোথায় আসে? অ্যাবজর্পশনে। আর আসলে সেটা কার সাথে অ্যাডজাস্ট করতে হয়? কস্ট অফ গুডস সোল্ড এর সাথে অ্যাডজাস্ট করতে হয়। বুঝতে পারছো? আনফেভারেবল হোক, ফেভারেবল হোক, আন্ডার অ্যাপ্লাইড হোক, ওভার অ্যাপ্লাইড হোক, যেটাই থাকুক তা কস্ট অফ গুডস সোল্ড এর সাথে যোগ বিয়োগ করতে হয়। আচ্ছা, এজন্যই লেস। এরপরে 1,61,000 বিয়োগ করার পর প্লাস কন্ট্রিবিউশন হচ্ছে। ওকে, কারো প্রশ্ন আছে? নাই। তাহলে এখন রিকোয়ারমেন্ট 3 তে চলে যাই, শুদ্ধি পরীক্ষা। সবাই শুদ্ধি পরীক্ষাটা একটু দেখো, রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। আন্ডার অ্যাবজর্পশন কস্টিং অ্যাবজর্পশন কস্টিং এ আমরা আনসার পাইছিলাম 39,000 টাকা, আর ভেরিয়েবল কস্টিং এ আমরা 29,000 টাকা পাইছি। দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে 10,000। ডিফারেন্স মানে বিয়োগ। হ্যাঁ, তো এখন এই 10,000 টাকা ডিফারেন্সটা কিভাবে বা কেন হইলো সেটা আবার নিচে দেখাতে হয়। নিচে সূত্র হচ্ছে এন্ডিং ইনভেন্টরি থেকে বিগিনিং ইনভেন্টরি বাদ দিব, মানে ক্লোজিং থেকে ওপেনিং বাদ দিব, একবার অ্যাবজর্পশন কস্টিং এ আর একবার ভেরিয়েবল কস্টিং এ। তুমি অ্যাবজর্পশন কস্টিং এর ইনকাম স্টেটমেন্টে গেলে দেখবা ওখানে ক্লোজিং 50,000 টাকা, ওপেনিং 0। আমি একটু নিয়ে যাই তোমাদেরকে। দেখো, এটা ছিল যে অ্যাবজর্পশন কস্টিং ইনকাম স্টেটমেন্ট। দেখো তো এখানে এন্ডিং ইনভেন্টরি 50,000 টাকা লেখা আছে কিনা? জি স্যার। আর বিগিনিং মানে ওপেনিং 0 কিনা? মানে কিছু নাই, মানে 0। হ্যাঁ স্যার। তাহলে আমাদের সূত্র হচ্ছে ক্লোজিং থেকে ওপেনিং বিয়োগ করতে হবে। দ্যাট মিন্স 50,000 থেকে 0 বিয়োগ করলে কত হবে? 50,000। 50,000 থেকে 0 বিয়োগ হলে 50,000ই। তাহলে রিকনসিলিয়েশনে 50,000 আসছে কিনা অ্যাবজর্পশন কস্টিং বরাবর? ঠিক তেমনি ভেরিয়েবল কস্টিং এও ক্লোজিং থেকে ওপেনিং বিয়োগ করব। ভেরিয়েবল কস্টিং এ ক্লোজিং 40,000 ছিল, ওপেনিং 0 ছিল। দেখো এই যে এটা হচ্ছে ভেরিয়েবল কস্টিং মানে ডিরেক্ট কস্টিং। ডিরেক্ট কস্টিং এ দেখো ক্লোজিং 40,000 কিনা? জি স্যার। আর ওপেনিং 0 কিনা? তাহলে 40,000 থেকে 0 বাদ দিলে 40,000 হবে। ঠিক আছে, তাহলে একটা 50 একটা 40। এরপর আমরা এই দুইটার মধ্যে কি বের করব? ডিফারেন্স বের করব। তাহলে 50 আর 40 এর মধ্যে ডিফারেন্স কত? 10,000। অবশ্যই উপরে 10,000 এর সাথে নিচে 10,000 মিলে যাবে। মিললে অঙ্ক কারেক্ট, না মিললে অঙ্ক ভুল। সব সময় সব অঙ্কের সাথে এর জন্য একই নিয়ম প্রযোজ্য, সব অঙ্কের জন্য। আর যে অঙ্কটা তোমাদেরকে বুঝাইছি এই অঙ্কের তুলনায় পরীক্ষায় আরো 1000 গুণ সহজ অঙ্ক আসে। এখানে তো দুনিয়ার সবকিছু দেখছি, প্রশ্ন মূলত সবকিছু থাকবে না, ঠিক আছে? আরো অল্প কিছু আইটেম থাকবে, মাত্র কয়েকটা আইটেম দিয়ে তোমাকে অঙ্ক করতে হবে। স্যার, এক্সামে যদি রিকনসিলিয়েশন না চায় তখন আমরা নিজেরা করে মিলে দেখতে পারবো? হ্যাঁ, অবশ্যই রাফ করে দেখতে পারো যে অঙ্ক শিওর মানে কারেক্ট হয়েছে কিনা, শিওর হওয়ার জন্য। এটা থেকে কি পার্ট বি পার্ট সি দুইটাতে আসবে? হ্যাঁ, এটা ডাবল অঙ্ক আসে। পার্ট বি তে যে কোনো একটা রিকোয়ারমেন্ট দিয়ে দেয়। ওই যেটা এই নোট যেটা করছি আমরা, যে অ্যাবজর্পশন কস্টিং এর রেট কত, ডাইরেক্ট কস্টিং এর রেট কত, হ্যাঁ ওটা সবসময় পার্ট বি তে আসে। এই যে একটু পর আরেকটা অঙ্ক আছে, ওটা দেখাচ্ছি। এই অঙ্কে কোনো প্রশ্ন আছে কিনা? এটা হচ্ছে 10 মার্কসের একটা অঙ্ক, যদিও এর চেয়ে আরো ছোট হবে। এখন আসো 4 মার্কসের একটা অঙ্ক দেখাই তোমাদেরকে। স্যার, আমার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার, আপনার মানে এন্ডিং থেকে যদি ওপেনিং বড় হলে তাহলে তো মানে যেটা মাইনাস হতে পারে আনসারটা। হ্যাঁ, নিচে মাইনাস আসলে উপরেও মাইনাস আসবে।
অর্থাৎ ডিফারেন্স এটা উপরে পজিটিভ হলে নিচেও পজিটিভ আসবে, উপরে নেগেটিভ হলে নিচেও নেগেটিভ আসবে। মনে করো এখন আমরা অ্যাবজর্পশন কস্টিংটা 39,000 ছিল, পজিটিভ বড় ছিল। এই যে এখানে অ্যাবজর্পশন কস্টিংটা 39 ছিল, ভেরিয়েবল কস্টিং 29 ছিল। 39 থেকে 29 বাদ দিয়েছি, পজিটিভ আসছে। কেমন? তো এরকমও তো হতে পারতো যে অ্যাবজর্পশন কস্টিং 29 আর ভেরিয়েবল কস্টিং 39, তাহলে 29 থেকে 39 বিয়োগ করলে তখন নেগেটিভ 10,000 আসতো না? তখন ঠিকই তুমি যখন নিচেও করবা তখনও দেখবা নিচেও নেগেটিভ 10,000 চলে আসবে। বুঝতে পারছো? অর্থাৎ উপরে পজিটিভ আসলে নিচেও পজিটিভ আসবে, উপরে নেগেটিভ আসলে নিচেও নেগেটিভ আসবে। এটা বলার হ্যাঁ, প্রোডাক্ট কস্ট আর ম্যানুফ্যাকচারিং কস্ট সেম না? একই কথা। হ্যাঁ, এই অঙ্কটা একটু দেখো, এটা 4 মার্কসের একটা অঙ্ক। রিকোয়ারমেন্ট কি দেখো, আমি রিকোয়ারমেন্ট একটু দেখাই। Just compute the unit product cost under variable costing, compute the unit product cost under absorption costing। অর্থাৎ যেটা আমরা ওয়ার্কিং 1 বলছিলাম ফরম্যাটে, ওই জিনিসটাই চাইছে। দেখি আনসারটা তোমরা মুখে মুখে বলতে পারো কিনা। মুখে মুখে বলো তো, ভেরিয়েবল কস্টিং এর পার ইউনিট কস্ট কত হবে? 15 টাকা। ভেরি গুড। কে বলছো, নাম কি? সাইফুল। সাইফুল, কারেক্ট হয়েছে, 15 টাকা। আর ফিক্সড অ্যাবজর্পশন কস্টিং এ কত হবে? 19। হ্যাঁ 19। হ্যাঁ, ভেরি গুড। কে বলছো, নাম কি? সাইফুল। হ্যাঁ, হয়েছে, দুইটাই কারেক্ট আনসার। 15 টাকা 19 টাকা। এবারে অন্যরা ভাবো যে কিভাবে 15 হইলো আর কিভাবে 19 হইলো। 15 তো একদম সহজে বোঝা যাচ্ছে। 15 তো একদম সহজ। দেখো আমি বলে দিচ্ছি, ভেরিয়েবল কস্টিং এ প্রোডাক্ট কস্ট কয়টা আসে? স্যার ঠিক আছে। ভেরিয়েবল কস্টিং এ প্রোডাক্ট কস্ট কয়টা আসে? তিনটা। একটা হচ্ছে এই যে দেখো, এই যে একটা দেখো, ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং। তাহলে 5 টাকা, 8 টাকা, 2 টাকা, এই তিনটা যোগ করলে 15 টাকা। ওকে। আর অ্যাবজর্পশন কস্টিং এ আসে কয়টা? অ্যাবজর্পশন কস্টিং এ 4টা। আরেকটা কি আসে? ফিক্সড ম্যানুফ্যাকচারিং আসে। এখন ফিক্সড ম্যানুফ্যাকচারিং দেওয়া আছে 80,000। আমরা কি 80,000 লিখবো নাকি এটাকে পার ইউনিটে আনবো? 80,000 টাকাকে ফিক্সড কস্টকে পার ইউনিটে আনতে হলে প্রোডাকশন দিয়ে ভাগ করতে হয়। কেমন? এই যে প্রোডাকশন 20,000, তাহলে 80,000 টাকাকে 20,000 টাকা দিয়ে ভাগ করলে 5 টাকা হয়। তাহলে আগে ছিল 15 টাকা আর 60 টাকা, টোটাল 19 টাকা হবে। ঠিক আছে স্যার, এটা কথা ঠিক কি না? অনেক ইজি। এই যে দেখো, দেখো ভেরিয়েবল কস্টিং 15 টাকা আর অ্যাবজর্পশন কস্টিং 19 টাকা। 19 টাকা। স্যার একই শীটে করা যাবে না, দুটোটা আপনি আলাদা আলাদা একই চকে করা যাবে, সমস্যা নাই। আপনি আলাদা করে দিবেন। আমি তো রিকোয়ারমেন্ট এ বি আকারে দিছি, তো এইজন্য এর জন্য একবার করছি, বি এর জন্য একবার করছি। জি স্যার। তাহলে ঠিক আছে। তো এখানে আরো কি কি ছিল, ওগুলো কেন দিছে? ওগুলো এমনি দিছে তোমাকে কনফিউজ করার জন্য, তুমি যাতে কনফিউজড হয়ে যাও, আনসার যাতে করতে না পারো। ঠিক আছে? ও স্যার, ইউটিউব চ্যানেল নাম। ও আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ আমি সলিউশনটা কিছুক্ষণ পরে আপলোড দিয়ে দিচ্ছি, আর ভিডিওটা কালকে আপলোড দিব। তোমাদের ম্যানেজমেন্ট মার্কেটিং এর কালকে 10টায় ট্যাক্স পরীক্ষা। ওকে, আল্লাহ হাফেজ, গুড নাইট। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো, তাড়াতাড়ি। স্যার কালকে অ্যাকাউন্ট আমাদের পরীক্ষা নিবে বলছে, যে এটা কাল আছে পরীক্ষা নিবে, আমি তো জানি না। স্যার বলছিলাম মানে আপনার মতো কোন